জি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সার্কেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আপনারা জানেন সার্কেল একটি অলাভজনক স্বেচ্ছাসেবী গবেষণা সংগঠন যা সংস্কৃতি, ভাষা, শিক্ষা এবং স্থানীয় এবং বৈষয়িক উন্নয়ন সহ মানবিক ও সামাজিক বিজ্ঞানের নানা শাখায় গবেষণার অগ্রগতি হিসেবে কাজ করছে। সার্কেলের লক্ষ্য সমসাময়িক ও পরস্পর সম্পর্কিত বিভিন্ন শাখায় গবেষণা এবং গবেষণার কাজকে লাগিয়ে মানব জীবনের উন্নতি সাধন করা। পাশাপাশি ভাষা, সংস্কৃতি, শিক্ষা, লিঙ্গ, বর্ণ, জাতি এবং আর্থ-সামাজিক কারণে সমাজে পিছিয়ে পড়া জনগণের ক্ষমায়তনে অবদান রাখার চেষ্টা করছে এই গবেষণা সংগঠনটি। সার্কেলের প্রত্যাশা হলো গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ এবং স্বত্বাধিকার বৃদ্ধিকরণ। তাছাড়া স্থানীয় সম্প্রদায়ের আওয়াজ নীতি নির্ধারকদের কাছে শ্রবণযোগ্য করে স্থানীয় সমস্যাগুলোর সমাধান বের করার প্রয়াসেও সার্কেলের কাজ করে যাচ্ছে। গবেষণাগুলো পাবলিকেশন, ওয়েবিনার, সম্মেলন, পারস্পরিক জ্ঞান আদান প্রদান, সৃজনশীল কর্মকাণ্ড যেমন প্রামাণ্যচিত্র, চলচ্চিত্র এবং অন্যান্য দৃষ্টিলব্ধ শিল্পের মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিক মঞ্চে প্রচারের পরে করে সার্কেল বাংলাদেশকে জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষাঙ্গনে তুলে ধরছে। আজকের আলোচ্য বিষয়ের সাথে সবচেয়ে প্রাসঙ্গিক নাম হচ্ছে বেগম রোকেয়া, বাঙালি মুসলিম নারী সমাজের মুক্তির অগ্রদূত বেগম রোকেয়া। গত 9ই ডিসেম্বর ছিল এই মহতী নারীর জন্মবার্ষিকী। মূল আলোচনায় যাওয়ার আগে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বেগম রোকেয়া সারা জীবন নারী পুরুষ নির্বিশেষে সমান অধিকার কথা বলে গেছে। তিনি বিশ্বাস করতেন প্রকৃত শিক্ষাই নারীদেরকে এনে দিতে পারে অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি। তার প্রতিটি লেখাই নারী মুক্তির বার্তা বহন করে। বর্তমান প্রেক্ষাপটে নারী জাগরণে এই পথিকৃৎ এর চিন্তা ভাবনা এবং দর্শন পুনঃপাঠ অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশের এই ক্ষেত্রে আমরা এখন যখন কোভিড-19 যে অবস্থা আমরা দেখছি, এই ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে এই সময় নারীরা সবচেয়ে বেশি অরক্ষিত এবং এই কারণেই এই সময়টাকে আমরা বেছে নিয়েছি কথা বলার জন্য। নারীরা সাধারণত প্রাথমিক সেবা প্রদানকারী, তাই তাদেরকে তাদের পরিবার দেখভাল করতে হয়। কোনো কোনো ক্ষেত্রে কোভিড-19 আক্রান্ত রোগীরাও সেবার তাদেরই করতে হয়। অনিরাপত্তা, অনিশ্চয়তার ভয় ভিতরে থাকলেও তাদেরকে পরিবারের স্বাভাবিক আচরণ করতে হয়। যে কোনো ধরনের অসুস্থতা এবং মৃত্যুতে তাদের প্রতিক্রিয়া সব পরিবারের অন্যান্য সদস্যের চাইতে কিছুটা শিথিল থাকে। নারী হিসেবে তাদের উপর ছেলেমেয়ে লালন পালন এবং গৃহস্থালী কার্যক্রম সহ আরো নানাবিধ দায়িত্ব অর্পিত থাকে। ছেলে মেয়েদের অনলাইনে ক্লাসে সাহায্য করতে হয় নারীদের। একই পরিবারের বাবা মা এবং সন্তান সবারই অনলাইনে কাজ থাকলেও শুধু নারীকেই গৃহস্থালী কাজের সাথে অনলাইনের কাজ সমান্তরালভাবে করে যেতে হয়। এই যে অবস্থা, এই কোয়ারেন্টাইন কালে ঘরবন্দি থাকা অবস্থায় একই সাথে মা, স্ত্রী, সেবিকা কিংবা কর্মজীবী সব ধরনের চরিত্র দায়িত্ব পালন করতে হয় তাদেরকে। নারীদের মানসিক ধকল এসব হয়ে দাঁড়ায়। আজকের সেশনে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। দেখা যাক কিভাবে নারীদের জন্য নিরাপদ ও সহনশীল পরিবেশ তৈরি করা যায়। চলুন শোনা যাক একাডেমিক, সরকারি এবং বেসরকারি লিঙ্গ বিশেষজ্ঞরা কি বলেন। কিভাবে আমরা নারীদের প্রতি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। এই অতিমারির দিনে কিভাবে আমরা তাদেরকে একটু স্বস্তির নিঃশ্বাস পৌঁছে দিতে পারি। আজকে আমাদের সাথে রয়েছেন অধ্যাপক মাহবুবা নাসরিন, ডিরেক্টর, ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ। আমাদের সাথে আরো আছেন ফরিদা পারভিন, এডিশনাল সেক্রেটারি, মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স। আমাদের সাথে আছেন মিস নীলুফার পুরি, জেন্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। আমাদের অনুষ্ঠান শুরু করার আগে আমরা একটু তাদের সম্বন্ধে জেনে নিই। অধ্যাপক মাহবুবা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক এবং সহ প্রতিষ্ঠাতা। 1988 সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসাবে তার কর্মজীবন শুরু করেছেন। পিএইচডি ডিগ্রি অর্জনের লক্ষ্যে তিনি 1991 সালে কমনওয়েলথ বৃত্তি নিয়ে নিউজিল্যান্ড যান। তার গবেষণার বিষয়বস্তু ছিল বন্যায় বাংলাদেশের পল্লী নারীদের অভিজ্ঞতা। তার এই গবেষণাটি দক্ষিণ এশীয় প্রেক্ষাপটে দুর্যোগ এবং নারী সম্পর্কীয় একটি অগ্রগামী পিএইচডি গবেষণা হিসেবে বিবেচ্য। 2005 থেকে 2012 সাল পর্যন্ত সমাজবিজ্ঞান বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পর তাকে ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ভালনারেবিলিটি স্টাডিজের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। 80 দশকের শেষ দিক থেকেই
ডক্টর নাসরিন তথ্য, লিঙ্গ, দুর্যোগ, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, শিক্ষা, সামাজিক অন্তর্ভুক্তি, আন্তঃসংযোগ এবং নানা ধরনের মানবিক বিষয় সম্পর্কিত মৌলিক গবেষণায় নিয়োজিত আছেন। 3 দশক ধরে দুর্যোগ গবেষণার বিশেষ অবদানের জন্য ডক্টর নাসরিন মেরি ফ্র্যান মায়ার সম্মাননা, জেন্ডার অ্যান্ড ডিজাস্টার নেটওয়ার্ক, জাতীয় বিপর্যয় কেন্দ্র কোলোরাডো বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের কর্তৃক সম্মানিত হয়েছেন। অধ্যাপক নাসরিন অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রচেষ্টা এবং জাতীয় এবং আন্তর্জাতিক নীতি এবং নিয়ন্ত্রক কাঠামোর বিভিন্ন পর্যায়ে নীতি নির্ধারণে নিরবিচ্ছিন্নভাবে অবদান রাখছেন। 2009 সাল থেকে তিনি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করছেন এবং 2019 সালে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও তন্ত্র ত্রাণ মন্ত্রণালয়ের কর্তৃক গঠিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা কমিটির লিঙ্গ ও বিপর্যয় ঝুঁকি হ্রাস বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনীত হন। তিনি জাতিসংঘ সহ বিভিন্ন সংগঠন কর্তৃক আয়োজিত জাতীয় ও বৈশ্বিক ফোরামে অংশগ্রহণ করে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। আমাদের সাথে আছেন ফরিদা পারভিন, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। ফরিদা পারভিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে 1984 সালে স্নাতক এবং 1985 সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। 1989 সালে তিনি বাংলাদেশের সিভিল সার্ভিসে একজন প্রশাসনিক ক্যাডার হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সিলেট, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বঙ্গভবনেও তিনি নিযুক্ত ছিলেন। মন্ত্রী পরিষদ বিভাগে তিনি উপসচিব হিসেবে কাজ করেছেন। 1 দশকেরও বেশি সময় তিনি জাতীয় সংসদ সচিবালয়ে উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিব হিসেবে নিযুক্ত ছিলেন। বর্তমানে ফরিদা পারভিন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত আছেন। কর্মজীবনে নানাবিধ পেশাগত প্রশিক্ষণ এবং সম্মেলন অংশগ্রহণের উদ্দেশ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কাতার, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, নেপাল, মালয়েশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, ইতালি সহ আরো অনেক দেশে তিনি ভ্রমণ করেছেন। আমাদের মূল্যবান আরেকজন গেস্ট হচ্ছেন নীলুফার আহমেদ করিম। নীলুফার আহমেদ করিম ফ্রিল্যান্স জেন্ডার এবং ম্যানেজমেন্ট এক্সপার্ট। দীর্ঘ 39 বছরের অভিজ্ঞতা। বর্তমানে ইউএন উইমেনের খণ্ডকালীন ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করছেন জেন্ডার রেসপন্ডিং প্ল্যানিং এবং বাজেটিং বিষয়ে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে অনার্স ও মাস্টার্স ডিগ্রি এবং ইউএস থেকে স্মল বিজনেস ম্যানেজমেন্টে ডিপ্লোমা লাভ করেন। তার কর্মজীবন শুরু হয় বিআইডিএস এ। তারপর 1981 সালে বাংলাদেশের ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে যোগ দেন এবং 2000 সাল পর্যন্ত কাজ করেন। এরপর থেকে তিনি ইউএনডিপি, আইএলও, সিডা, এডিবি, ডাব্লিউএফপি এন্ড ইউনিসেফ, সুইস ডেভেলপমেন্ট এজেন্সি, ইউএন ওমেনের বিভিন্ন প্রকল্পে ন্যাশনাল কনসালটেন্ট হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি সরকারি, আন্তর্জাতিক ও বেসরকারি বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটে রিসোর্স পার্সন হিসেবে আমন্ত্রণ পান। দেশে বিদেশে 24টি প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রায় 30টি কনসালটেন্সি কাজে টিম লিডার ও সদস্য হিসেবে কাজ করেন। দেশে ও বিদেশে নারী উদ্যোক্তা উন্নয়নে বা জেন্ডার ইস্যুতে সেমিনারে বাংলাদেশের হয়ে উনি অনেকগুলো পেপার প্রেজেন্ট করেছেন। তার লেখা 12টি আর্টিকেল সুনামধন্য জার্নালে প্রকাশিত হয়। তিনি দুটি বই লিখেছেন। হ্যাঁ, দুটি বই লিখেছেন। একটি প্রকাশ করে আইএলও এবং একটি বাংলাদেশ স্কুল টেক্সট বুক বোর্ডের 9ম ও 10ম শ্রেণীর বই উদ্যোক্তা উন্নয়ন। নীলুফার করিম প্রায় 10টি প্রফেশনাল সংস্থার সাথে জড়িত। তিনি প্রায় 30 বছর ধরে নারী উদ্যোক্তা উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং 2018 এবং 19 এর উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ফেইথ বাংলাদেশের অনারারি এক্সিকিউটিভ ডিরেক্টর। এই সংস্থার মাধ্যমে অটিজম আক্রান্ত শিশুদের জন্য সার্ভিস দেওয়া হচ্ছে। উইমেন এম্পাওয়ারমেন্ট অর্গানাইজেশনে তিনি অ্যাডভাইজার। তিনি বাংলাদেশ ফেডারেশন অফ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনের বোর্ড অফ ডিরেক্টর। তিনি বাংলাদেশ বেতারের 1978 থেকে 1987 সাল পর্যন্ত অনুষ্ঠান ঘোষণা করেছেন এবং 1988 থেকে সংবাদ উপস্থাপনা করে যাচ্ছেন। গান গাইতে পছন্দ করেন। তার একটি সিডি আছে, মিষ্টি কিছু হাওয়া। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আচ্ছা, প্রথমেই আমরা আজকে কথা বলবো মাহবুবা নাসরিনের সাথে, অধ্যাপক মাহবুবা নাসরিন।
আপনি কি মনে করেন যে কোভিড-19 অতিমারির প্রভাব নারীদের উপর বেশি মাত্রায় পড়ে? তাই যদি হয়, কি কি কারণে নারীরা অধিকতর ঝুঁকির শিকার হচ্ছে? ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং চমৎকারভাবে আমি দেখলাম যে যারা এসেছেন তাদের অভিজ্ঞতা হয়তো আমাদের এই আলোচনাকে আরো সমৃদ্ধ করবে। এখন আমার এখানে যারাই উপস্থিত আছেন, বিশেষ করে আমি নীলুফার করিম আপার কথা বলবো, ফরিদা পারভিন, তারা তো প্র্যাকটিক্যাল লেভেলে কাজ করেন। আমার কাজটাও প্র্যাকটিক্যাল লেভেলেই, কিন্তু গবেষণা ভিত্তিকই কাজ বেশি, 3 দশক ধরে করে যাচ্ছি। তো সবাই আমরা জানি যে আসলে কেন নারীরা বেশি কোভিড-19 তাদের উপরে বেশি প্রভাব ফেলছে, সেটা আমাদেরকে সামগ্রিকভাবে দেখতে হবে। আমরা জানি যে শুধু বাংলাদেশে না, যদি স্বাভাবিকভাবেই বলি যে ইন জেনারেল যদি বলি যে নারীরাই আসলে সবচাইতে বেশি, যত দেশেই আমরা দেখি কেন, আমাদের জেন্ডার্ড ইকোনমিক্স এন্ড জেন্ডার্ড কালচার আমরা বলি, যেখানে নারী পুরুষের মধ্যে ভিন্নতা আছে। এই ভিন্নতা থাকার ফলেই, অর্থাৎ তাদের যে একটা জেন্ডার আইডেন্টিটি আছে, আমি একটা কথা বলে নিই যে আমরা জেন্ডার আর লিঙ্গ শব্দের মধ্যে আসলে পার্থক্য করি কনসেপচুয়াল ক্লারিফিকেশন থেকে, বা প্রত্যয়গত যে জটিলতা আছে সেটাই আমরা অনেক সময় নির্ধারণ করতে পারি না। আমরা লিঙ্গ আসলে হচ্ছে আমাদের জৈবিক বিষয়, অর্থাৎ বায়োলজিক্যাল, যেটা প্রাকৃতিক। আর জেন্ডার হচ্ছে যে সমাজ নির্ধারিত ভূমিকা, বা সমাজ আমাকে যেভাবে দেখতে চায়। লিঙ্গ যেমন আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু জেন্ডার যে ভূমিকাটা আছে, জেন্ডার যে সোশ্যালি ডিফাইন্ড ক্যারেক্টার ট্রেটস আছে, সেগুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। তো যেহেতু নারী পুরুষের মধ্যে একটা পার্থক্য আমরা সেই অনেক আগে থেকেই দেখে আসছি, সেই আপনি প্রথমেই আমাদের মহিয়সী নারী বেগম রোকেয়া, যার অবদানের জন্য আজকে আমরা এত দূর আসতে পেরেছি, বেগম রোকেয়ার ভূমিকা, বেগম সাখাওয়াত হোসেনের ভূমিকার কথা আপনি বলেছেন। তো এই বিজয়ের মাসে আমরা বলতে চাই যে বাংলাদেশের নারীরা অনেক বেশি সামনের দিকে এগিয়েছে ঠিকই, কিন্তু তারপরে আমরা বলবো যে যদি কোনো নারী বা পুরুষের সাথে আমরা জেন্ডার ভিত্তিক তুলনা করি, আমরা দেখব যে পুরুষের তুলনায় নারীরা বেশি দরিদ্র, দরিদ্রের মধ্যে দরিদ্রতম। নারীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যদি কখনো অভাব ক্ষুধা থাকে, যদি কখনো পুষ্টির অভাব হয়, যদি কখনো অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে হয়। আমি যেহেতু পরিবেশ দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করি, দেখেছি যে পরিবেশগত বিপর্যয়ের ক্ষেত্রে নারীদের উপরে প্রভাব বেশি পড়ে। জলবায়ু পরিবর্তন জনিত যে ঝুঁকিগুলি আছে সেটা বেশি। সবচাইতে বড় কথা হচ্ছে যে তাদের যে রিপ্রোডাক্টিভ হেলথ বা প্রজনন যে ব্যবস্থাটা আছে সেটা ভিন্ন। শালা, আপনি একটু আগেই বললেন যে জেন্ডার শ্রম বিভাজন, স্ট্রিক্ট জেন্ডার ডিভিশন অফ লেবার আছে, যে এটা পুরুষের কাজ, এটা নারীর কাজ। সুতরাং সেখান থেকেও তারা অতিরিক্ত কাজের চাপ ভোগ করে, অর্থাৎ তারা ডাবলি বার্ডেন বা অনেক বোঝা তাদেরকে নিতে হয়। তারা যেভাবে ইনসিকিউরিটি বা সম্মুখীন হয় সেইভাবে কিন্তু পুরুষেরা হয় না, সেই জন্যই তারা সহিংসতার শিকারও হয়। তো সেই জন্যই আমরা মনে করি যে এই বিষয়গুলির, যেহেতু জেন্ডার আইডেন্টিটি অর্থাৎ নারী এবং পুরুষকে বিশ্বে বা শুধু বাংলাদেশে নয় সব জায়গাতেই সমতার কথা আমরা বলি, কিন্তু আলাদাভাবে দেখা হয়। সেই জন্যই আসলে যে কোনো বিষয়ে আমরা দেখি যে প্যান্ডেমিকের সময়ও তাই, এটা কিন্তু পার্থক্য নেই যে এই সময় বা সেই সময়, বরং আমার যে গবেষণা বলে যে disaster affect all segment of population but the burden of coping falls heavily on women's shoulder. আমরা এটা 1995 এ আমার এই থিওরিটা, সেটা কিন্তু এখনো দেখি যখন গবেষণা করতে যাই, এবং এখনো সমাজে বিদ্যমান, আপনারাও দেখছেন, বাহ্যিকভাবেও দেখা যাচ্ছে। সেই জন্যই আমরা মনে করি যে নারীরাই আসলে ডিসপ্রপোর্শনালি এফেক্ট হচ্ছে কোভিড-19 দ্বারা, এবং এটা মনে হয় আমি পরে অন্য কোনো সময় বা অন্য প্রশ্নের আলোকে বাকিটা আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। সুন্দর বলেছেন, নারী দরিদ্রের মধ্যে দরিদ্র। এই কথা থেকে আমরা এখন দ্বিতীয় প্রশ্নতে যেতে চাই, ফরিদা পারভিন আপার কাছে।
নারী ও মেয়েদেরকে কোভিড-19 অতিমারীর বিরূপ প্রভাব থেকে রক্ষা করতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে তাদের অবদান নিশ্চিত করতে সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে? ধন্যবাদ আপনাকে মিস শাইলা সুলতানা। সরকার তো আসলে ব্যাপক। আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিষয়টা প্রথমে বলবো, তারপরে সরকারি উদ্যোগগুলো কিছুটা বলার চেষ্টা করব। আপনাকে অনেক ধন্যবাদ। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে সারা বিশ্বের মানুষকেই অনেক এফেক্ট করেছে, কিন্তু আমরা দেখি যে এই অতিমারী, আপনারা সুন্দর একটা শব্দ সংযোজন করেছেন, অতিমারী এবং অস্থিতিশীল পরিস্থিতি যখন হয় তখন কিন্তু সবচেয়ে যাদের জীবনযাত্রা বেশি ক্ষতিগ্রস্ত হয় বা নেতিবাচক প্রভাব ফেলে সেটি হচ্ছে অন্যদের তুলনায় নারী এবং শিশুদের উপরে। যেমন চাকরি হারানো, তারপরে আমরা যে ঢাকা শহরে বা অন্যান্য জায়গায় গৃহকর্মী যারা ছিলেন, করোনা ভাইরাস যখন প্রথম আসলো তখন কিন্তু সব ম্যাক্সিমাম আমরা কোভিডের কারণে নারীদের আমরা চাকরি থেকে করা হয়েছে, চাকরিচ্যুত, মানে চাকরি তাদের তারা চলে গেছে। এই যে এটা, তারপর এখন হচ্ছে যে বেতনটা আবার অর্ধেক বেতন দেওয়া হয়, দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে। তো এই ঝুঁকিটা নারীদের ক্ষেত্রে বেশি। তো মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে নিয়মিত কাজগুলো রয়েছে তার আওতায় সামাজিক সুরক্ষা রয়েছে, নারীদের আয়বর্ধক প্রশিক্ষণ রয়েছে, নারী নির্যাতন প্রতিরোধকল্পে বিভিন্ন কার্যক্রম রয়েছে, আমি একটু বলবো। তারপর আয়বর্ধক যে প্রশিক্ষণগুলো রয়েছে, বিভিন্ন ভাতা রয়েছে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আওতায়, সচেতনতামূলক কার্যক্রম রয়েছে, তারপরে উদ্যোক্তাদের বিকাশ বা সৃষ্টি করার জন্য আমাদের কার্যক্রম রয়েছে। এর পাশাপাশি আমরা এই কোভিডকালীন পরিস্থিতি চিন্তা করে আমরা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমাদের পরিকল্পনা রয়েছে এবং এই কর্মসূচি এবং প্রকল্প আওতায় আমরা এই কোভিড মোকাবেলা করার জন্য আমরা আসলে কাজ করে যাচ্ছি। এর মধ্যে হলো, আপনারা সবাই জানেন যে যখন কোভিডের প্রথম মানে লকডাউন হয়েছিল তখন কয়েকদিন পরে যে ওপেন হলো অফিসগুলো, তখন কিন্তু 18টি মন্ত্রণালয় খোলা ছিল। তার মধ্যে এই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এটি খোলা ছিল। কারণ হচ্ছে যে কোভিড জনিত কারণে নারীদের উপরে এফেক্টটা অনেক বেশি হয়েছে না, এই জন্য সরকার চিন্তা করেছে যে মিনিস্ট্রিগুলো একেবারেই সামাজিক নিরাপত্তা বেষ্টনের আওতায় কাজগুলো করে, সেই কারণে আমাদের কিন্তু কোভিডকালীন সময়েও আমরা কিন্তু অফিসে গিয়েছি এবং কাজ করেছি। আমাদের যে সারা দেশে এই মন্ত্রণালয়ের উদ্যোগে আমরা কিন্তু কোভিডকালীন সময়ে মাস্ক তৈরি করেছি। প্রায় 8 লক্ষ প্লাস আমরা মাস্ক তৈরি করা হয়েছে, কারণ একেবারেই যারা গ্রাসরুট লেভেলের নারী তারা কিন্তু এই পারচেস ক্ষমতা তাদের নেই, সেই জন্য বিনামূল্যে আমরা একেবারে তখন থেকে এখন পর্যন্ত প্রায় 5 লাখের উপরে আমরা বিনামূল্যে নারীদের মাস্ক সরবরাহ করেছি। এবং আরেকটা জিনিস যেটা ওই সময়ে যে সফি ওয়াটার, মানে 1.5 লিটার পানিতে 4 চামচ ডিটারজেন্ট দিয়ে যে সফি ওয়াটারটা তৈরি করা হয়েছে, এই পানিটা কিভাবে তৈরি করবে, কিভাবে ব্যবহার করবে, আমাদের একটা তথ্য আপার প্রকল্প রয়েছে। তথ্য আপার প্রকল্প, ওরা মাঠে মাঠে এই কোভিডকালীন সময়েও তারা মাঠে মাঠে তাদের ল্যাপটপ নিয়ে কোভিডের যে বিরূপ প্রতিক্রিয়াগুলো নারীদের অবহিত করেছে এবং এই পদ্ধতিগুলো তাদের শিখিয়ে দিয়েছে কিভাবে এই যে স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো সম্পূর্ণ করতে হবে। এছাড়া আমাদের উঠান বৈঠক হয়েছে, যদিও কোভিড, তারপরেও সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমাদের উঠান বৈঠক করা হয়েছে এবং বিভিন্ন সভা এবং করা হয়েছে এবং লিফলেট গুলো বিতরণ করা হয়েছে। আপনারা সবাই জানেন যে নো মাস্ক নো সার্ভিস, ওই ব্র্যান্ডিং নিয়ে আমরা কিন্তু অনেক লিফলেট ছেড়েছি, যাতে এই যে ঝুঁকিটা নারীদের মধ্যে, শিশুদের মধ্যে না আসে, মানে এইটার জন্য। এছাড়া তো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াও আমরা প্রচার কার্যক্রম চালিয়েছি। এছাড়া আমাদের রয়েছে, আমরা যখন দেখলাম, মানে মিনিস্ট্রি মনে করলো যে আমাদের
নর্মাল ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে তার সাথেও আমাদের যে একটুখানি সামান্য টাকা হাতে না পেলে, নগদ আর্থিক সহায়তা না পেলে কিন্তু এই যে চাকরিচ্যুত যে নারীরা, গ্রাসরুট লেভেলের নারীরা যারা কোনো কাজ করে খেতে পারছিল না, তখন তাদের জীবন বাঁচিয়ে রাখাটাই প্রথম আমাদের প্রায়োরিটি মনে হয়েছে। এবং আমরা তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়, সেই কোভিডের মধ্যেই আমাদের মাননীয় প্রতিমন্ত্রী যারা ফজিলাতুন্নেসা ইন্দিরা, ওনার নেতৃত্বে আমরা মিটিং করে এবং তাৎক্ষণিকভাবে আমরা কিছু নগদ যে আর্থিক সাহায্য যেটা বলে অনুদান হিসাবে দেওয়া হয়েছে। এবং আমরা ক্ষুদ্র ঋণটাও সে সময় আমরা দিয়েছি। যদিও ক্ষুদ্র ঋণের পরিমাণটা খুব বেশি না, কিন্তু ক্ষুদ্র ঋণটা হচ্ছে যে এটা তাৎক্ষণিক একটা নগদ টাকা তারা পায়। তারপরেও আমরা 2020-21 অর্থ বছরে অক্টোবর 2020 পর্যন্ত 1,40,112 জন উপকারভোগীর মধ্যে আমরা নর্মাল আমাদের বরাদ্দ ছিল 3 কোটি টাকা, এ সহ মোট 41,93,17,000 টাকা তাৎক্ষণিকভাবে এটা বিতরণ করা হয়েছে। এটা যদিও ক্ষুদ্র ঋণ হিসাবে, কিন্তু এমনও হতে পারে যে আস্তে আস্তে এটা হয়তো মকুব করে দেওয়া হবে। আপাতত তাদের সার্ভাইভাল জন্য এই টাকাটা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দিয়েছি যে মাতৃত্বকালীন একটা ভাতা দেওয়া হয়েছে। মাতৃত্বকালীন ভাতাটা হচ্ছে এরকম যে 800 টাকা করে প্রতি মাসে, এবং একাধারে 3 বছর একজন লেডি পেতে পারেন। অসহায় দুস্থ মা হবেন যিনি, তিনি এটা অনলাইনে আবেদন করার সিস্টেম, এবং এটা আমরা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পাঠানো হয় এবং নিশ্চিত করা হয় যেন যে প্রাপকের হাতেই টাকাটা যায়। এছাড়া আমাদের কর্মজীবী ল্যাকটেটিং মাদার অ্যালাউন্স আছে, এটাও 800 টাকা করে এবং 3 বছর পাবেন। এটা হলো যে 800 টাকা হয়তো আমার আপনার কাছে কোনো টাকা না, কিন্তু একজন দুস্থ নারীর কাছে 800 টাকা কিন্তু অনেক টাকা। তার পুষ্টিটা অন্তত প্রতিদিন একটু দুধ, একটা ডিম খেলেও তার পুষ্টিটা নিশ্চিত হওয়া যায়। এছাড়া আমরা আমাদের মা ও শিশু সহায়তা একটা কর্মসূচি আছে, এর মাধ্যমে প্রায় 43,905 জনকে আমরা ভাতা প্রদান করেছি। এগুলোকে তাৎক্ষণিকভাবে এই কার্যক্রমগুলো নেওয়া হয়েছে। এছাড়া আমাদের রয়েছে ভিজিডি প্রোগ্রাম, সেটা হচ্ছে যে 30 কেজি করে পুষ্টি চাল নারীদের দেওয়া। 30 কেজি পুষ্টি চালটা এটা ওয়ার্ল্ড ফুড অর্গানাইজেশনের মাধ্যমে অর্থ মন্ত্রণালয় এবং আমরা এই পুষ্টি চালটা দরিদ্র নারীদের মধ্যে দেওয়া হয়, যে অন্তত মাসে 30 কেজি চাল পেলে 1 কেজি করে প্রতিদিন চাল অন্তত তাদের জীবন ধারণের জন্য এটা মোটামুটি ভাবে একটা সাপোর্ট, এটা করা হচ্ছে। এছাড়া আমরা সেলাই মেশিন বিতরণ করছি তাৎক্ষণিকভাবে 4,850টা, এবং আমরা এই সেলাই মেশিনের করে যাতে তারা একটা কাজ করে খেতে পারে, এই যে কাজগুলো নারীগুলো কর্মহীন হয়ে গেছে, সেই জন্য আমাদের রেগুলার কার্যক্রমের বাইরেও আমরা আরো যাতে বেশি করে সেলাই মেশিন কেনা যায়, আমরা আরো অর্থের পরিমাণে বাড়ানোর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। এছাড়া আমাদের জয়িতা ফাউন্ডেশন আছে। জয়িতা ফাউন্ডেশনটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে দুস্থ নারী যারা উদ্যোক্তা রয়েছে, উদ্যোক্তারা হচ্ছে যে তারা তাদের উৎপাদিত পণ্যগুলো যাতে এই ফাউন্ডেশনের মাধ্যমে বাজারজাত করতে পারে। এবং আমাদের জয়িতা বান্দরবন রয়েছে, বান্দরবনে জয়িতার একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেছে, এটা উদ্বোধনের অপেক্ষায় আছে। জয়িতা হালুয়াঘাটে আছে, এখানেও মহিলারা মোটামুটি বিনা পয়সায় তাদের উৎপাদিত পণ্যগুলো ওখানে বাজারজাত করতে পারবে। এবং জয়িতা মুন্সিগঞ্জেও আমরা তৈরি করা হচ্ছে, এবং আলটিমেটলি দেশের অন্যান্য জায়গাও তৈরি করা হবে। তবে যেটা ঢাকায় যেটা তৈরি করা হচ্ছে কমপ্লেক্স, আপনারা সবাই জানেন রাফা প্লাজার উপরে জয়িতাদের আমরা এরকম একটা তাদের পণ্যগুলো বাজারজাতকরণের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। এবং এই কোভিডকালীন সময়ে যখন তারা এই পণ্যগুলো বিক্রি করতে পারছিল না, তখন ইউএনডিপির সহযোগিতায় তাদের ই-কমার্সের সাথে যুক্ত করে দেওয়া হয়েছে। তার ফলে ওই যারা জিনিসগুলো উৎপাদন করছে, সেলাই করে তৈরি করছে, সেই পণ্যগুলো আমাদের কোয়ালিটি কন্ট্রোলার আছে, আমাদের এই এর উপরে অভিজ্ঞ লোকজন আছে, তারা সেই জিনিসগুলো দেখে ছবি আপলোড করে ই-কমার্সের সাথে তাদের সংযুক্ত করে দিয়েছে। এছাড়া আমরা
যে বাচ্চাদের পড়াশোনা বা নারীদের যাতে ইজি ভাবে কাজ করতে পারে, আমরা ল্যাপটপ বিতরণ কার্যক্রম আমাদের রয়েছে। আমার মনে হয় এরপরে আবার সুযোগ বলে আমি আবার বলবো। অনেক ভালো লাগলো আপা, পড়িতে পারবেন আপা, আমরা কিন্তু এত কিছু জানতামই না, অনেক ভালো লাগলো। আমরা আপনার কাছে জানতে পারলাম যে কিভাবে আমাদের সরকার নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে এসছে। আমরা আরো জানতে পারলাম যে কিভাবে সরকারি অনুদান দেয়া হচ্ছে, ক্ষুদ্র ঋণের কথা জানলাম। আমরা আরো জানতে পারলাম যে তাৎক্ষণিক একটা সাহায্য দিয়েছেন আপনারা, অর্থনৈতিক, আর মাতৃকালীন ভাতা দিয়েছেন, ল্যাকটেটিং মাদার অ্যালাওয়েন্স দিয়েছেন, মা এবং শিশু ভাতা দিয়েছেন। আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন জানলাম আমরা, সেটা হচ্ছে ভিজিডি প্রোগ্রাম, 30 কেজি করে পুষ্টি চাল এবং সেলাই মেশিন। ই কমার্সটাও খুব ভালো লাগলো শুনে, যে শুধুমাত্র তাদেরকে সাহায্য করে তাদের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করলেই হবে না, মানে চেষ্টা করলে হবে না, বরং তাদেরকে কিভাবে তাদের এই জিনিসগুলো, পণ্যগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে সেটার ব্যবস্থা আপনারা করেছেন। এখন আমরা একটু আসি নীলুফার করিম আপার কাছে। আমি ওনার কাছে জানতে চাইবো যে আমাদের জাতীয় সার্বিক উন্নয়নের যে এজেন্ডাগুলো আছে, হ্যাঁ, সেক্ষেত্রে নারীদেরকে মাথায় রেখে এই অতিমারি কিভাবে প্রভাবিত করছে সেটা সম্বন্ধে যদি আপনার অভিজ্ঞতা থেকে বলেন। ওকে, ধন্যবাদ ডক্টর শায়লা আজকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে বলবো যে আমাদের তো বাংলাদেশে আমরা জানি যে আমাদের নারীর শ্রমবাজারে যে নারী অংশগ্রহণ সেটা হচ্ছে টোটাল 36.3, তো 3%। আর এই যে নারীদের মধ্যে বেশিরভাগ কিন্তু যেমন 91% আছে ইনফর্মাল সেক্টরে। তো এই করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে দেখা গেছে যে যারা নারীরা গৃহের বাইরে কর্মক্ষেত্রে তারা যথেষ্ট প্রভাব রেখেছে। এবং মার্চের শেষ সপ্তাহ থেকে মে পর্যন্ত যখন লকডাউন ছিল, হ্যাঁ, সেই সময় দেখা গেছে আমাদের সবচেয়ে বেশি বোধহয় এই কর্মক্ষেত্রে সবচেয়ে বেশি যারা এফেক্টেড হয়েছে তাদের মধ্যে আমরা বলবো যে গৃহকর্মী যারা, এবং এই গৃহকর্মীদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এটা বিআইজিডি, এটা হলো ব্র্যাকের এবং পিপিআরসি তার একটা স্টাডি করে, সেখানে দেখা যায় যে আমাদের 54%ই নারী যারা হাউস মেইড হিসেবে কাজ করত তারা তাদের কাজ হারিয়ে ফেলে। এবং এখানে একটা বেশ মাইগ্রেশন হয়, যে আগে আমরা দেখতাম যে মাইগ্রেশন হচ্ছে রুরাল টু আরবান, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আরবান টু রুরাল। কারণ ঢাকায় থেকে তারা যখন তাদের কোনো কাজ নেই, এবং দেখা গেছে যে অনেকেরই হয়তো যে স্বামী রিক্সা চালায় বা ছোট ক্ষুদ্র ব্যবসা করে, তারাও যখন এই ব্যবসা থেকে বিশেষ করে তারা যখন আনএমপ্লয়েড, তখন তারা এই তাদের যেটা হলো যে শহর থেকে তাদের গ্রামে বরঞ্চ চলে যেতে হলো। আমার মাঝে মাঝে দেখা যাচ্ছে আমার ইন্টারনেট কানেকশন আনস্টেবল। শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে আপা। হ্যাঁ, শোনা যাচ্ছে। তো তার মধ্যে লকডাউনে আরেকটা হচ্ছে আমরা যেটা বলছিলাম ইনফর্মাল সেক্টর, তারপর হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসা করছেন যারা এন্টারপ্রেনার। আমি গত জুন পর্যন্ত একটি অ্যাসোসিয়েশন, উইমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন, আমি প্রেসিডেন্ট ছিলাম। আমরা দেখেছি যে আমাদের যে ক্ষুদ্র ব্যবসায় যে নারীরা আছেন স্মল বিজনেসে, তাদের মধ্যে দেখা গেছে যে তারা বাজার হারিয়েছেন কয়েকটি। যেমন ধরেন তারা মার্চের যে বাজারটা ছিল আমাদের বিজয় দিবসের, তারপরে আমাদের দেখা যাচ্ছে যে এপ্রিলে আমাদের যে কি বলে পয়লা বৈশাখ নববর্ষ, তারপর দুটি আমাদের ঈদ। তো অনেকেই কিন্তু গত ডিসেম্বর থেকেই 2019 ডিসেম্বর থেকে কিন্তু তাদের টাকা পয়সা কিন্তু তারা লগ্নি করে ফেলেছিলেন, কিন্তু জিনিসপত্র তারা কিন্তু অনেকেই অপেক্ষা করেন যে বিভিন্ন মেলা হবে এবং এই মেলাগুলোতে তাদের এই পণ্য তারা বিক্রি করবেন, সেগুলো তারা করতে পারেন নাই। সেদিক থেকে তারা কিন্তু সাংঘাতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর পেইড জব তো অনেকেই হারিয়েছেন, যারা ছোট ছোট ধরেন কাজ করছেন, পার্লারে কাজ করছেন। তো এই স্টাডিগুলো যখন ইভেন উইমেন একটা স্টাডি করে, সেখান থেকেও তারা দেখিয়েছেন যে যারা ছোট ছোট কোম্পানিতে কাজ করছিলেন এবং নারীরা সবচেয়ে বেশি তাদের জবটা হারিয়েছেন। এখানে একজন একটু লিখেছিলেন যে আপা, উই এগ্রি দ্যাট উইমেন আর ইন ডেঞ্জার, মেলস আর অলসো আন্ডারগোয়িং লটস অফ স্ট্রেস, কমপ্লেক্সিটিস,
anxieties, but there is no one to see and support us. এখানে মোহাম্মদ রশিদ লিখেছেন। তো মোহাম্মদ রশিদকে আমি একটু বলতে চাই যে না, আপনাদের কথা আমরা যে ভাবি না তা না, আপনারা অবশ্যই ফ্যামিলিকে, যদি আপনার যিনি ফ্যামিলিতে আপনার পার্টনার আছেন তিনি যদি, তার যদি চাকরি না থাকে এবং তিনি যদি শুধু আমরা বলি যে উনি হোম মেকার হন, সেখানে আপনার স্ট্রেসটাও অনেক, এবং অনেক আমরা দেখছি যে পুরুষও তাদের চাকরি হারিয়েছেন অথবা তাদের বেতন খুব কম করে দেওয়া হয়েছে। আমরা আপনাদের কথা ভাবি, কিন্তু যখন আমরা জেন্ডার ইস্যুর কথা বলি তখন আমরা জেন্ডার ইস্যুতে আমরা কথা বলি যারা ল্যাগিং বিহাইন্ড বা যারা বেশি ক্ষতিগ্রস্ত। হয়তো নারীরা বেশি ক্ষতিগ্রস্ত বলে আজকে আমরা তাদের নিয়ে কথা বলছি, কিন্তু আপনাদের কথা সবসময় আমরা নিশ্চয়ই আমরাও মনে রাখি। আরেকটা গ্রুপ আসলে তাদের যে চলে এসেছেন, যারা বাইরে আমাদের গৃহকর্মী হিসাবে কিন্তু আমাদের অনেক নারীরা কাজ করছিলেন মিডল ইস্টে এবং বিভিন্ন কান্ট্রিগুলোতে। তারা যখন ফিরে এসেছেন তাদের এই ফ্যামিলির কিন্তু যে একটা ইনকাম ছিল সেটা থেকেও কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। গার্মেন্টস ওয়ার্কারদের কথা আমি যদি বলি, WTO এর মধ্যে একটা স্টাডি করেছেন, সেখানে বলেছে যে 1 মিলিয়ন RMG ওয়ার্কার তারা ডিসমিসড হয়েছে তাদের কর্মক্ষেত্র থেকে। এবং আমরা জানি যে 80% কিন্তু গার্মেন্টস ওয়ার্কাররা হচ্ছে নারী। তো এই যে একটা গ্রুপ, হ্যাঁ, তারা কিন্তু কোথাও এবং স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়াতে অনেক যারা বেশিরভাগ আমরা যদি দেখি প্রাইভেট স্কুলগুলো বা আমরা মহল্লার মধ্যে স্কুল, ছোট ছোট স্কুলগুলো যেগুলো আছে, একটু সমস্যা হয়েছে মনে হচ্ছে। আপা ফেরত আসতে আসতে কি আমরা মাহবুবা নাসরিন আপার, আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি এই মাঝখানে একটা প্রশ্ন নিয়ে রাখবেন কিনা? আমাদের কথা আমার শব্দে শুনে যাচ্ছে? মাঝখানে চলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ আপা, আমরা ওয়েট করছিলাম আপনার জন্য। শোনা যাচ্ছে নাকি? না, শোনা যাচ্ছে না। এখন আমি আছি আবার। আমি মাঝে চলে গেছিলাম কি? আমরা সবাই চলে গেছিলাম নাকি আমি শুধু? না না, আমরা অপেক্ষা করছিলাম আপনার জন্য আপা। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি বলেন যে আপনি থেমেছিলেন। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমার মনে প্রফেসর মাহবুবা নিজেও বলছিলেন যে তাদের যে ডাবল রোল বা ট্রিপল রোলের কথা, এবং যারা নারীরা ধরেন যারা হোম মেকার আমরা বলি, তাদেরও কিন্তু একটা কাজ বেড়েছে। এখন সবাই ঘরে থাকছেন, যে এখন বাচ্চাদের যে স্কুলে লেখাপড়া অনেকেরই ঘরে হচ্ছে, তো সেইগুলোকে তাদের দেখতে হচ্ছে। তো আমাদের গৃহ অভ্যন্তরে অবশ্যই তাদের কর্মযজ্ঞ অনেক বেড়ে গেছে। তাদের হেলথ রিলেটেড একটা কাজও কিন্তু আমাদের ঘরে অনেক বেশি বেড়ে গেছে, যেটা আমাদের এডিশনাল সেক্রেটারি ফরিদা পারভিনও বলছিলেন যে হেলথ রিলেটেড তারা নারীদেরকে অনেক সাহায্য সহযোগিতা করছেন, কিন্তু হেলথ রিলেটেড যে কাজগুলো আছে, যেমন ঘর পরিষ্কার রাখা, বাজার পরিষ্কার করা, বাইরে থেকে যে জিনিসগুলো আছে সেগুলোকে আবার স্যানিটাইজার দেওয়া, বাসার মধ্যে সবাই ঠিক মতো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, এটা কিন্তু আমাদের একটা এক্সট্রা বার্ডেনও আমাদের বিশেষ করে নারীদের উপরে চলে আসছে। আমার মনে হয় যে আমি ডক্টর শায়লার প্রশ্নের কিছুটা উত্তর দিয়েছি। আমি হয়তো এরপরে যখন আবার প্রশ্ন আসবে আমি তার কথা তখন আর কথা বলবো তখন। ঠিক আছে আপা, কোনো অসুবিধা নেই, আমাদের তো আছি, আমরা একটু কথা বলবো। হ্যাঁ, মাঝখানে আমি তো একটু চলে গেছিলাম, আমি জানি না আমি কতটুকু কভার করেছি, বাট আমি আবার কথা বলবো নিশ্চয়ই, আবার ফিরে আসবো। জি হ্যাঁ আপা, আপনার কাছে জানতে পারলাম কিভাবে আমাদের ইনফ্যাক্ট আমাদের যে প্রচলিত আর্থসামাজিক নিয়ম যেগুলো আছে তার মধ্যে আমরা দেখছি কিভাবে নারী এবং মেয়েদের স্বাস্থ্য, শিক্ষা, চাকরি এবং সার্বিক জীবনের মধ্যে একটা কোভিডের আমরা একটা প্রভাব দেখতে পাচ্ছি।
এর মধ্যে আরো যেটা দুঃখজনক হচ্ছে যে আমরা আজকাল সংবাদপত্রে দেখছি বিভিন্ন ধরনের খবর দেখতে পাচ্ছি। সংবাদপত্রের রিপোর্টে যেমন দেখা যাচ্ছে যে কোভিডকালীন ধর্ষণের ঘটনা কিন্তু বাড়ছে, যার শিকার হচ্ছে এই দেশের নারীরা। আবার নারী মেয়েরা কর্মক্ষেত্রে অনলাইনে সহিংসতার শিকার হচ্ছে। এই অতিমারী পরিস্থিতিতে নারীদের ক্রমবর্ধমান পারিবারিক সহিংসতার শিকার হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এসব কেন হচ্ছে? এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে পরিবার অথবা সমাজের কি ভূমিকা আছে? অধ্যাপক মাহবুবা নাসরিন আপা, যদি আপনি এই সম্বন্ধে কিছু বলতেন আমাদেরকে। ধন্যবাদ। আসলে আমরা দুজনের কাছে, নীলুফার আপা, ফরিদা পারভিন, সবার কাছে শুনছিলাম যে নারীদের উপরে যেই প্রভাবটা পড়ে, এবং নীলুফার পারভিন অলরেডি বলেছেন যে আসলে যেসব নারীরা বিশেষ করে ইনফর্মাল সেক্টরে কাজ করে, অর্থাৎ যারা প্রাতিষ্ঠানিকভাবে এখনো তাদের বিভিন্ন ধরনের, আমরা যেই দেখি যে যারা এমনকি তারা ফেরি করে বিক্রি করছে অনেক কিছু, ডোমেস্টিক হেল্পারদের কথা আমি বেশি বলবো, যে তাদের উপরে আমরা তথ্য সংগ্রহ করেছি, সেটা পরে আলোচনা করছি। সো এই যে ডোমেস্টিক ভ্যালু চেইনের সাথে যারা আছে, অর্থাৎ বাড়ির মানুষের বাড়িতে যারা শ্রমজীবী হিসেবে কাজ করতেন, যারা বিভিন্নভাবে আমরা বলবো যে ইনফর্মাল সেক্টর, তার মধ্যে আসলে সেক্স ওয়ার্কার দের কথা আমরা জানি যে কিভাবে তারা সম্মুখীন হয়েছেন বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে, মানে তাদের যে জব সেক্টরটা ছোট হয়ে গেছে এবং অনেক ধরনের সামাজিক যে নিরাপত্তা, সেটা কিন্তু তারা আগের মতো পাচ্ছে না। এবং আমরা যদি বৈশ্বিকভাবে দেখি যে বিশ্বের যে শ্রমশক্তি আছে তার শতকরা 61% হচ্ছে এই ইনফর্মাল সেক্টরে, যারা আসলে রেগুলার তাদের কোনো কাজ থাকে না। কিন্তু তাদের কন্ট্রিবিউশনটা যদি দেখি, তারা কিন্তু শতকরা 50% জিডিপিতে দিচ্ছে। এখন আমরা দেখেছি যে দক্ষিণ এশিয়া কথা যদি বলি, বাংলাদেশের কথা তো অবশ্যই চলে আসে, যে ইউএন উইমেনের একটা রিসার্চে দেখা গেছে যে আমরা পুরো দক্ষিণ এশিয়াতে শতকরা 95% নারীরা এমপ্লয়মেন্ট সেক্টরে আছে, সব মিলিয়ে, যদিও দেশ টু দেশ এটা একটা ভ্যারি করে, কিন্তু অনেক জায়গায় এদের আবার স্ট্যাটিস্টিক্স নাই, এই যে তথ্য উপাত্ত থাকে না, সেইটা আসলে একটা বড় বিষয়, যে তাদের ডেটাবেসটা আমাদের আসলে ওইভাবে থাকে না। এবং তারা যে আনপেইড ওয়ার্ক বা তারা যে বিনা শ্রমে তারা কাজ করছেন, সেটার জন্য। তো এখন এইটা অ্যাড্রেস করতে হলে আসলে আমরা মনে করি যে একটা হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ আমাদের নিতে হবে, পুরো সমাজকে একসাথে দেখতে হবে। অবশ্যই আমরা গভর্নেন্সের কথা বলবো, যেটা মন্ত্রণালয় এবং সরকার সামগ্রিকভাবে নিচ্ছেন, কিন্তু তথ্য আপার মাধ্যমে তথ্যগুলি যাচ্ছে, শিক্ষাটা যাচ্ছে, সচেতনতা যাচ্ছে। তারপরেও আমরা বলবো যে কমিউনিটি এবং সমাজ বা সমাজের এবং পরিবারের যে ভূমিকা আছে সেটা একটু দেখা। এবং আমরা জানি যে স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়নে মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ইউথ অ্যান্ড স্পোর্টস, তারা কাজ করে যাচ্ছেন। এবং নারীদের যেই এন্টারপ্রেনারশিপের কথা এখানে এসছে, সেটা ডেভেলপমেন্টে যেটা দেখছি। তবে আমার মনে হয় যে আমাদের আসলে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ দ্য অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেইনস্ট উইমেন, অর্থাৎ নারীর প্রতি সকল সহিংসতা বিলোপের যেই বা সিডো যেই অঙ্গীকার আমরা করেছি, সেই অঙ্গীকারের মধ্যে কিন্তু আমাদের আনতে হবে যে ইনফর্মাল সেক্টরে যেই নারীরা আছে তাদেরকে কিভাবে আমরা আনতে পারি। তবে বাংলাদেশ কিন্তু 2016 সাল থেকেই এই বিষয়টাকে অ্যাড্রেস করে অনেক ধরনের ডায়ালগ করে যাচ্ছে, এবং এই বিষয়ে আমরা মনে করি যে আমাদের আরো বেশি অগ্রসর হতে হবে। অর্থাৎ আমরা কিভাবে কার্যকরী পদক্ষেপ নিতে পারবো, যেহেতু এই সেক্টরের মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা সেই জন্য আমাদের মনে হয় যে আমাদের এখন একটা ডেটাবেস থাকা দরকার, যেটা আমাদের কাছে নেই। কতজন ডোমেস্টিক ওয়ার্কার কাজ করতে পারছে না, কতজন বিভিন্ন পেশায় নিয়োজিত কাজ করতে পারছে না। এখানে পুরুষ নারী আমি সবার কথাই বলছি, যেহেতু আমরা জেন্ডার নিয়ে আলোচনা করছি। যদি ভায়োলেন্সের শিকার হয় একজন নারী, তাহলে কিন্তু পুরুষের
ক্ষমতা যে নেই বা তারা যে কাজ করছেন না, তাদের আয় রোজগার কমে গেছে, সেটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। নারীর প্রতি সহিংসতা বেড়ে গেছে, এরকম গবেষণায়ও দেখা গেছে যে কিছু নারী যারা জীবনেও সহিংসতার শিকার হয়নি, কিন্তু পুরুষের মেন্টাল স্টেট, অর্থাৎ সে যখন অসহায় বোধ করছে তখনই কিন্তু তার একটা জায়গা চলে আসে, যেটা আমি বলবো যে এটা একটা প্র্যাকটিস, যে সে নারীর উপরেই সেই তার হতাশাটাও ঝাড়ছে, রাগ ক্ষোভ সব ঝাড়ছে, এটা দেখা গেছে। তো এই জায়গাগুলিতে আসলে আমরা আগে কখনো কোভিড-19 এর আগে ওইভাবে চিন্তা করিনি, কারণ এত সংখ্যক নারী পুরুষ একই সাথে কর্মহীন হয়নি। তো এই বিষয়গুলি আমাদের একটু ভালো করে চিন্তা করতে হবে। ধন্যবাদ আপা। আমরা এতক্ষণ শুনেছি যে কিভাবে অর্থনৈতিক সাহায্যের জন্য আমাদের সরকারি বিভিন্ন চেষ্টা করেছেন। আমার এখন প্রশ্ন হচ্ছে, এই যে বিভিন্ন ধরনের সহিংসা হচ্ছে নারীদের বিরুদ্ধে, আপাও বললেন, এটার ব্যাপারে কি সরকারের কোনো চিন্তা ভাবনা আছে, কিংবা আপনারা কি কিছু ভাবছেন? ফরিদা পারভিন আপা, আপনারা কি কোনো স্টেপ নেওয়ার কথা ভাবছেন আপাতত তাদেরকে সাহায্য করার জন্য, কিংবা তাদের বিরুদ্ধে সহিংসতাকে বন্ধ করার জন্য আপনাদের কোনো প্রকল্প আছে কিনা, কিংবা কোনো চিন্তা ভাবনা আছে কিনা? ধন্যবাদ। প্রশ্নটা হচ্ছে আর একটু যদি একটু রিপিট করেন। আমরা দেখতে পাচ্ছি যে নারীদের অনেক ধরনের সহিংসতার মুখোমুখি হচ্ছে, নারীরা সহিংসতার শিকার হচ্ছে। তো এই পর্যন্ত আমরা যে ধরনের চেষ্টাগুলো দেখেছি, বিভিন্ন সরকারি এবং বেসরকারি চেষ্টাগুলো দেখেছি, সেগুলো সবটাই হচ্ছে অনেকটা অর্থনৈতিক সাহায্য করার জন্য। তো আমার প্রশ্নটা হচ্ছে যে তাদের এই ধরনের সহিংসতা থেকে রক্ষা করার জন্য চিন্তা ভাবনা আছে কিনা? অর্থনৈতিক পথে সেটা আমরা দেখছি যে সবাই আমরা চিন্তা ভাবনা করছি, এবং সরকার অনেকগুলো মূল্যবান পদক্ষেপ নিয়েছে। ধন্যবাদ। যে তাদের এই শারীরিক মানসিক যে সহিংসতার শিকার তারা হচ্ছে সমাজে, সেটার ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা? জি জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আসলে নারীরা যে শারীরিক বা মানসিক ভাবে যে নির্যাতনের শিকার হচ্ছে, সেটি সারা বিশ্বেই নারী নির্যাতন, কোভিডকালীন সময়ে নারী নির্যাতনের হারটা কিছুটা হলেও একটু 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 করে বেড়েছে। তো তার এর কারণটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এই সময়টায় দেখা গেছে যে স্ত্রী এবং স্বামী এবং পরিবারের সদস্যরা সবাই লকডাউনের সময় ঘরে অবস্থান করেছে, বা বেকারের সংখ্যা বেড়েছে, তারপরে এইটা ডোমেস্টিক ভায়োলেন্সটা কিছুটা বেড়ে গেছে। এটা দূর করার জন্য আমাদের সরকারের পরিকল্পনা রয়েছে, এবং আপনারা যখন জানেন যে যখন এই যে নারী নির্যাতন কিছুটা বেড়ে যাওয়ার ফলে যে মানববন্ধন হয়েছে, তারপরে রাস্তায় সবাই নেমে এসেছে, সরকারি বেসরকারি সবাই চেয়েছে যে এইটা বন্ধ হোক। ঠিক তখনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করলেন যে ধর্ষকের বিরুদ্ধে যে আমাদের যে নারী ও শিশু নির্যাতন দমন আইনটা 2000 সালে হয়েছিল, সেই আইনটার একটু চেঞ্জ আনার প্রয়োজনীয়তা উনি মনে করেছেন, এবং মনে করার পরে তাৎক্ষণিকভাবে আমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে তখন আমি এডিশনাল সেক্রেটারি হলেও আমার সচিব স্যার তখন কোভিড জনিত কারণে অফিসে আসতে পারেন নাই, আমি রুটিন চার্জে ছিলাম, এবং তাৎক্ষণিকভাবে আমাকে যখন ক্যাবিনেট সেক্রেটারি স্যার বললেন যে এটি করতে হবে, তাৎক্ষণিকভাবে আমরা আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে আমরা ক্যাবিনেটে বিষয়টা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি নিজেই ওইটা উপস্থাপন করেছিলাম। তখন আলটিমেটলি যেটা হলো যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে নারী ও শিশু নির্যাতন দমন যে আইনটা ছিল সেটা সংশোধিত 2020 করে এটা ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে, এবং একটা বিষয় রাখা হয়েছে যে ডিএনএ মানে ডিএনএ টেস্টের ব্যাপারটা রাখা হয়েছে। আগে শুধু সিস্টেমটা ছিল যে যিনি ধর্ষণের শিকার হয়েছে
তাকে শুধু পরীক্ষা করা হতো, তাকে বিভিন্ন এক্সামিন করা হতো। সেই ধর্ষণের শিকার নারী কিন্তু আরো বিব্রত বোধ করতো। এখন আরো একটা এই আইনে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, যিনি থাকবেন আর কি, যিনি ধর্ষণের জন্য সন্দেহভাজন যিনি, তারও ডিএনএ টেস্ট এই আইনে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এর ফলে একটা ডিটারেন্স হিসেবে কাজ করবে। যখনই জানবে যে আমি এই ধর্ষণটা করলে আমার মৃত্যুদণ্ড হতে পারে, সেটি একটি ডিটারেন্স হয়েছে। এবং খুব দ্রুততম সময়ের মধ্যে বিচারগুলো সম্পূর্ণ হলে, আমরা পরপর কয়েকটি এরকম বিচার দ্রুত সময় হয়েছে আমরা দেখেছি, তার ফলে মানুষের একটু হলেও ভয়ভীতি সৃষ্টি হয়। তারপরে এই আইনের এছাড়া আমাদের নারী নির্যাতন প্রতিরোধ কল্পে আমরা ঘন ঘন আমরা সভা করেছি এবং আমরা আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছি, আমরা বিভাগীয় পর্যায়ে কমিটি গঠন করেছি, জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে, এমনকি ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে তাৎক্ষণিকভাবে সভা করে এর ব্যাপারে সবাই অ্যাক্টিভ হয়ে গেছে। এছাড়া আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমরা বিভিন্ন টিভিসি প্রচার করেছি নারী নির্যাতনের হলে কি করণীয়, কি করতে হবে, এবং আমরা এটি ব্যাপকভাবে প্রচার করে আমাদের একটা টোল ফ্রি 109 আছে। এটাতে যে কোনো সময় 24 ঘন্টা এটি ওপেন থাকে এবং যে কোনো সময় নির্যাতনের শিকার কেউ বা তার পক্ষে কেউ যদি এখানে কমপ্লেইন করে, তাৎক্ষণিকভাবে কোন থানায় নেওয়া হবে, কিভাবে তাকে আইনি সহায়তা দেওয়া হবে। আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার রয়েছে এবং জেলা উপজেলা পর্যায়ে প্রায় 66টি আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার রয়েছে। সেখানে আপনার বিনামূল্যে সেবা দেওয়া হয়, আইনি পরামর্শ দেওয়া হয়। এছাড়া মনোবিজ্ঞানীদের মাধ্যমে ট্রমা কাউন্সিল রয়েছে, আমাদের রিজিওনাল ট্রমা কাউন্সিল রয়েছে, তারপর ন্যাশনাল ট্রমা কাউন্সিল রয়েছে। এবং ট্রমা কাউন্সিলের যে ফোন নাম্বারের সাথে আমাদের 109 কানেক্টেড করে দেওয়া হয়েছে, যাতে হলে তাৎক্ষণিকভাবে এই যে ট্রমাটিক হয়ে যায় যে নারীরা, যে ভীতি সঞ্চার হয়, তার জন্য মনো কাউন্সিলিং এর ব্যবস্থা করা হচ্ছে। এবং সকাল 9টা থেকে রাত্র 9টা পর্যন্ত আমাদের এটা ওপেন সার্ভিস, মানে টেলি হেলথ সেবা আমরা তাৎক্ষণিকভাবে চালু করে দিয়েছি, যাতে এই নির্যাতনটা বন্ধ হয়ে যায়। এছাড়া আমাদের ডিএনএ ল্যাবরেটরি হয়ে ডিএনএ অধিদপ্তরই, আমরা গত মাসে আমরা ডিএনএ অধিদপ্তরই করে ফেলেছি, যাতে ব্যাপকভাবে এটা মানে এই ভিকটিম ডিএনএ ল্যাবরেটরি এবং ডিএনএ আমাদের সেন্ট্রাল ল্যাবরেটরি আছে এবং 7টা বিভাগ, ঢাকা সহ আরো 6টা বিভাগীয় শহরে ডিএনএ স্ক্রিনিং ল্যাব আছে। এটি করার ফলে যেহেতু এটা মানে পার পেয়ে যেত, আগে হচ্ছে ধর্ষণের শিকার নারী হ্যারাসমেন্ট হতো কিন্তু শাস্তি পেত না বিভিন্ন আইনের ফাঁকের জন্য, এখন আমরা ডিএনএ এর উপরে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া আমাদের যে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে মা টেলি হেলথ সেন্টার, এগুলো আমরা করেছি। এইগুলো করার ফলে এবং আমাদের এই কাজগুলো যাতে দ্রুত হয়, এবং প্রত্যেক দিন আমরা যেটা করি যে যেখানেই নারী নির্যাতনের ঘটনা ঘটে, আমরা এটা তাৎক্ষণিকভাবে আমাদের বিভাগে আমাদের ম্যাজিস্ট্রেটের পদ রয়েছে, মহিলা বিষয়ক অধিদপ্তরের আন্ডারে, সেখানে অফিসাররা রয়েছে, তাৎক্ষণিকভাবে এগুলো মনিটরিং করে এবং মামলাগুলো পরিচালনা এবং শাস্তি পাওয়া পর্যন্ত তারা এটার সাথে সংযুক্ত থেকে কাজ করে। আবার আমি সুযোগ পেলে বলবো। ধন্যবাদ। ফরিদা পারভিন আপু, অনেক ভালো লাগলো যে আপনি এবং আপনারা এতগুলো জরুরি পদক্ষেপ নিয়েছেন। আমরা জানি যে সরকার সবসময় আমাদের পাশে আছে, আমাদের সাহায্যের জন্য আছে, এবং যারা সুবিধা বঞ্চিত নারী আছে তাদেরকে সাহায্য করার জন্য তারা সবসময় আছে পাশে। তারপরেও দেখা যায় বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে সুবিধা বঞ্চিত নারীরা সবসময় সেই সুযোগ সুবিধাগুলো পায় না। তো আমার পরের প্রশ্ন হচ্ছে নীলুফার করিম আপার কাছে। আমার কাছে প্রশ্ন হচ্ছে যে এইসব খেটে খাওয়া নারীরা, যাদের কথা বলার সুযোগ হয় না, কিংবা কথা বললেও তাদের কথা সবসময় শোনা হয় না, তো সেক্ষেত্রে নারীবাদী সংগঠনগুলো কি তাদের জন্য কিভাবে ভাবছে, কি করার কথা ভাবছে, যেখানে তাদের, যেটা আমি বললাম যে আমাদের অনেক ভালো ভালো নিয়ম নীতি আছে, কিন্তু তাদেরকে সবসময় আমরা তাদের ভয়েস, যেটাকে বলে তাদের ভয়েসটা আমরা শুনতে পাই না। কিভাবে জানি তাদের ভয়েসটা সাইলেন্সড হয়েই যায় বিভিন্ন সমীকরণের মাধ্যমে।
তো আমার প্রশ্ন আপনার কাছে যে উচ্চ শ্রেণী নারীদের কথা বলার অনেক জায়গা আছে, শোনারও লোক আছে, কিন্তু আমাদের নারীবাদী সংগঠনগুলো কি করছে, যাদের গলা আমরা শুনতে পাই না, যাদের ভাষা আমরা সবসময় শুনতে পাই না। এ ব্যাপারে নীলুফার করিম আপা আপনার কি কোনো বক্তব্য আছে কিনা? সুবিধা বঞ্চিত নারীদের গলা কিংবা তাদের কথা বলা। আজকে আমি একটা কথা বলবো। জি জি জি, যেটা হচ্ছে যে আমার আজকে খুবই আনস্টেবল মনে হচ্ছে আমার ইয়েটা, হ্যাঁ, ওয়াইফাইটা। তো যাই হোক, আমি মাঝে মাঝেই চলে যাচ্ছি, সবার কথা শুনতে পাচ্ছি না, সরি আজকে এটার জন্য। যেটা হচ্ছে যে আমি তো অনেকদিন ধরে সরকারি চাকরি করেছি, প্রায় 20 বছরের উপরে আমি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে ছিলাম। তারপর আমি যতগুলো প্রজেক্টে কাজ করছি, আমি সরকারের সাথে প্রজেক্টে কাজ করছি, এবং ইউএন ওমেনের হয়ে আমি মিনিস্টার অফ ওমেন অ্যাফেয়ার্স এর কাজ করেছি, এখন আমি ইউএন ওমেনের কনসালটেন্ট হিসেবে কাজ করছি। গুলোর তারা সোচ্চার বলেই কিন্তু আমাদের এই পর্যন্ত যতটুকু কাজ হয়েছে তা হয়েছে। গভর্নমেন্ট কাজ করে, কিন্তু গভর্নমেন্ট তার সেই প্রতিবাদী ভূমিকাটা রাখতে পারেন না। কিন্তু গভর্নমেন্টের কাছে যখন নারী সংগঠনগুলো তাদের প্রতিবাদী ভূমিকা রাখে, তখন কিন্তু নিশ্চয়ই এটা গভর্নমেন্ট এবং এনজিও মিলেই আমার করা হয়। যেটা আমরা জানি যে যত কিছু এর মধ্যে প্রোগ্রাম হয়েছে, সরকারের যত প্রোগ্রাম আমি তার সাথে ছিলাম, যেমন আমাদের উইমেন ডেভেলপমেন্ট পলিসি আমরা যদি বলি, তার অ্যাকশন প্ল্যান বলি, এর মধ্যে আমরা যদি বলি 5 ইয়ার প্ল্যান যেটা হয়েছে, 7th 5 ইয়ার প্ল্যান, আমাদের 6th 5 ইয়ার প্ল্যান, সবই কিন্তু খুবই পার্টিসিপেটরি অ্যাপ্রোচে হয়েছে। এবং এই সব জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন নারী সংগঠনগুলো আসছেন এবং তারা তাদের মতামত রাখছেন এবং তাদের ইনপুট রাখছেন। আমি বোধহয় এই ব্যাপারটাই আমি একটু বলবো যে নারী সংগঠনগুলোর সোচ্চার হচ্ছেন না। নারী সংগঠনগুলো কিন্তু কথা বলেন কখনোই উচ্চপদস্থ নারীদের জন্য না। হ্যাঁ, আমিও অনেক নারী সংগঠনের সাথে আছি, এবং আমিও আপনার এনজিও গুলোর সাথেও কাজ করি। একজন ট্রেনার হিসেবে আমি তাদের সাথেও জেন্ডার ইস্যুর উপরে কাজ করি, উইমেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। আমরা কিন্তু নারী সংগঠনগুলো অবশ্যই চায় যে ডিসিশন মেকিং এ নারীরা, যেমন আমাদের আজকে এডিশনাল সেক্রেটারি আছেন ফরিদা পারভিন, ওনারা যখন ডিসিশন মেকিং পর্যায়ে আসেন তখন নিশ্চয়ই ওনারা নারীদের হয়ে অনেক কথা বলেন। কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কথা অবশ্যই বলি, কিন্তু নারী সংগঠনগুলো কিন্তু সবসময় সুবিধা বঞ্চিত এবং যারা পিছিয়ে পড়া আছে জনগোষ্ঠী তাদের কথা বলেন। এবং জেন্ডার ইস্যুতে কিন্তু আমরা শুধুমাত্র এখন নারীদের কথা বলি না, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, যেমন আমরা এখনো বলি যে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা আমরা প্রতিবন্ধীর কথা বলি, আমরা অটিজম নিয়ে কথা বলি। হ্যাঁ, আমি যেমন আমার সংগঠন আছে যেখানে আমরা অটিজম নিয়ে কথা বলছি, এবং আমরা জানি যে এখন অটিস্টিক চিলড্রেন যারা আছে তাদের বিশেষ করে তাদের ঘরে এখন, বিশেষ করে বাবা তো থাকেনি, বাবা নিজস্ব কাজ নিয়ে, তাদের মারা কিন্তু অনেক বেশি স্ট্রেসে থাকেন এখন তাদেরকে দেখাশোনা করার জন্য। তো এই বিষয়গুলো কিন্তু নারী সংগঠনগুলো অবশ্যই করছেন। এবং এই যে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এবং নারীদের উপরে যে এখন এই যে রেপ কেস গুলো বলেন, যাই বলেন, নারী সংগঠনগুলো কিন্তু যথেষ্ট সোচ্চার বলে আমি মনে করি। এবং তারা যতগুলো আপনার র্যালি করেন বা প্রতিবাদ করেন, এবং আমরা মনে করি যে বাংলাদেশ মহিলা পরিষদ যেটা আছে, বাংলাদেশ মহিলা পরিষদের কিন্তু অনেক অনেক অবদান আছে এই পিছিয়ে পড়া বিশেষ করে নারীদের জন্য কথা বলা। নিশ্চয়ই আমার সাথে এখানে ফরিদা পারভিন আছেন, উনি নিশ্চয়ই আমার সাথে এগ্রি করবেন। এবং আমাদের কিন্তু সরকারও এই সমস্ত নারী সংগঠনগুলোর সাথে কিন্তু একসাথে আমরা অনেক কাজ করি, তাই না? করবেন। এবং এখন যে আমরা ধরেন এই যে আমাদের জেন্ডার রেসপন্সিভ বাজেটটা হচ্ছে সরকারের, আমি যে বিষয়ে কাজ করছি বর্তমানে, সেখানেও কিন্তু আমাদের অনেকগুলো প্রজেক্টই আছে, সেগুলো কিন্তু সরকারের সাথে এনজিওরা মিলিতভাবে কিন্তু কাজ করেন। সরকার অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের কিছু কিছু কাজ আছে যেগুলো এনজিওর মাধ্যমে পূরণ করেন। এবং এই যে যেমন ভিজিটের কথা বলা হচ্ছে, আমাদের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে আমরা এই ভিজিটি পাচ্ছি, গম পাচ্ছি বা খাবার পাচ্ছি। এখন আমরা এডুকেশনের জন্য যখন কথা বলি তখন ওদের কাছ থেকে পাচ্ছি। সুতরাং আমি মনে করি যে যেটা আমরা এই আমাদের এসডিজি তেও সেটা কিন্তু বলা আছে যে আমাদের ডিসেন্ট ওয়ার্ক এবং ইকোনমিক গ্রোথের কথা যখন আমরা বলি তখন কিন্তু বলা হয় যে আমাদের রিলেশনশিপ থাকতে হবে কাদের সাথে, যেমন আমাদের গভর্নমেন্ট, হ্যাঁ, আমরা প্রাইভেট পাবলিক পার্টনারশিপ,
তারপরে এনজিও, তারপরে বিভিন্ন কাজ করে যারা শ্রমিকদের নিয়ে কাজ করে, প্রত্যেককে যদি আমরা একসাথে যদি কাজ করি তাহলে কিন্তু আমাদের আসলে ডেভেলপমেন্টটা সম্ভব। আমি জানি না আমি ডক্টর শায়লার উত্তর দিতে পেরেছি কিনা। অবশ্যই বলেছেন। নীলুপাপা ধন্যবাদ। তো আমরা এতক্ষণ জানতে পারলাম যে আমাদের নারীবাদী সংগঠন এবং সরকার কি ভূমিকা পালন করছে। আমরা এখন একটু গবেষণা সম্বন্ধে জানতে চাই যে আমাদের গবেষকরা নারীদের উপরে কাজ করে কি ধরনের গবেষণা করে কি ধরনের ইনফরমেশন ফাইন্ডিংস নিয়ে এসছেন, এবং সেটা বলার জন্য আমি একটু অনুরোধ করব আমাদের অধ্যাপক মাহবুবা নাসরিন আপাকে। আমি জানি যে উনি অনেক ধরনের গবেষণার সাথে জড়িত আছেন। ওইসব গবেষণার আলোকে আপনি করোনাকালে, স্পেসিফিকলি করোনাকালে নারীদের যে ভূমিকা সমাজে এবং তাদের যে অর্থনৈতিক, সামাজিক, মানসিক অবস্থা, সে সম্বন্ধে আপনার গবেষণা থেকে যদি আপনি কিছু বলতেন আমাদেরকে। ধন্যবাদ। আমরা আসলে ফরিদা পারভিন এবং নীলুফার করিমের কাছ থেকে তাদেরও অভিজ্ঞতা লব্ধ কথাই শুনছিলাম। গবেষণাটা আমাদের করতে হয় হচ্ছে যেহেতু শিক্ষার্থীদের সাথে আমরা একদম তাৎক্ষণিকভাবে কাজ করতে হয়, তাদেরকে কন্টেম্পোরারি তথ্য না দিতে পারলে অনেক সময় অসুবিধা হয়। আর ব্যক্তিগতভাবে আমি যে কাজগুলি করি, আসলে কাজটা শুরুই হয়েছিল ধরেন 30 বছর আগে। আজকে যেহেতু নারীদের ক্ষমতায়নের কথা আসলো, বাংলাদেশে তো অনেক বছর ধরেই নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা হচ্ছে এবং সেখানে সকলের অবদান আছে। নারীবাদী সংগঠনদের অবদান তো আমি অবশ্যই বলবো, এবং সরকার যদি না আমাদেরকে পথ সুগম করে দিতেন তাহলে গবেষণা সম্ভব ছিল না। তো আমরা যে নারীর ক্ষমতায়নের যে সূচকগুলি নিয়ে আসলে আমাদের গবেষণার লক্ষ্যমাত্রাই ওরকম যে আমরা দেখব যে ইন্ডিকেটর গুলি আমরা পূরণ করতে পারছি কিনা। তো সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, আমি এর আগেই বলেছি প্রজনন স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ, যেটাকে অনেক সময় নারীর উন্নয়নের বাধা হিসেবে ধরা হয়, সেটা নিয়ে আমাদের কাজ করা। নারী উন্নয়ন নীতিমালা যে 2011 সালে সেটা সবার সামনে এসেছে এবং এটা আমাদেরকে আসলে বেইজিং প্ল্যাটফর্মে যে অ্যাকশনগুলি ছিল তার প্রায় কাছাকাছি বলা হয় যে এটা একদম চূড়ান্ত একটা বিষয় আমরা পেয়েছি। এবং আমরা যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য যে গবেষণা যে বিষয়গুলি আছে সেগুলিকে, অর্থাৎ আমরা বৈশ্বিক এবং আমাদের বাংলাদেশের যেই কমিটমেন্ট গুলি আছে, আমাদের যেই অগ্রাধিকার বেসিসে আমরা যে কাজগুলি করব সেটা নিয়ে কাজ করতে যেয়ে আমি জেন্ডার ডাইমেনশনে কাজ করেছি। আমি যেহেতু দুর্যোগ পরিবেশ নিয়ে কাজ করি সেই জন্য আমরা গবেষণা করেছি দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তন। এখানে নারীর যে কর্ম সেটা ক্ষতিগ্রস্ত হয়, সেটা স্পেসিফিক্যালি আমরা নারীদের সাথে পানি যে খুব ওতপ্রোতভাবে জড়িত, করোনাকালীন সময়ে আমরা নারীর কর্ম জায়গায় যে সমস্যাগুলি আছে সেটা, অর্থাৎ কোন কোন পেশাজীবীরা পেশার নারীরা আসলে কর্ম পাচ্ছে না সেরকম, বা কর্মক্ষেত্রে তারা অসহায়তা বোধ করছে, সেরকম কিছু গবেষণা কোভিড এর সময় হয়েছে। এবং আমরা যেহেতু অনেকদিন ধরেই দুর্যোগ এবং নারী এটা নিয়ে কাজ করি, সেই বিষয়ে কাজ করেছি। আর হচ্ছে জেন্ডার ওয়াটার সিকিউরিটি, যেটা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা 6, সেই বিষয়ে আমরা কাজ করেছি। তা আমরা যদি বলি যে আসলে আমাদের যে অর্জনগুলি ছিল বাংলাদেশের নারী উন্নয়নে এবং বাংলাদেশের উন্নয়নে, যেমন তাহলে প্রথমে আমাদের যে গবেষণা সেটা হচ্ছে এডুকেশন সেক্টরে। আমরা দেখেছি যে কাজ করলাম কোভিড এর মধ্যে যে কিভাবে এই শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা যায়, সেখানে আমরা একটু কাজ করেছি। যে আমাদের যেহেতু এনরোলমেন্টে আমরা দেখেছি নারী এবং শিশু শিক্ষার্থী বা ছেলে শিশু, মেয়ে শিশু বা নারী পুরুষ, এটা প্রাইমারি সেকেন্ডারিতে আমরা দেখেছি যে তারা হচ্ছে একদম কাছাকাছি চলে এসেছিল। তো সেইখানে কোনো ঝরে পড়ার প্রবণতা আছে কিনা সেখানে আমরা দেখেছি ঝরে পড়ার প্রবণতাটা। এবং যখন দুর্যোগ হয়েছে, আমরা বিশেষ করে আমি এই দুর্যোগের কথা বলবো, আমাদের বর্তমান সাইক্লোন আমফান এবং এই যে বন্যা গেল, এই সময় আমাদের কিছু গবেষণা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে স্কুলিং এর অবস্থাটা একটু নাজুক অবস্থায় আছে এবং মেয়েদের নিরাপত্তাহীনতার কারণে ঝরে পড়ার প্রবণতাটা বেড়ে গেছে। এবং শিশু যেই বিবাহ আমরা বলবো, আমরা একদম বাল্য বিবাহ বলবো না, শিশু বিবাহটা হচ্ছে এখানে। এবং তাদের স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, তাদের মিনিস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, কোয়ালিটি অফ লাইফ, এগুলি আসলে
কমে গেছে। আমরা দেখেছি যে আমাদের যে ম্যাটারনাল মর্টালিটি রেটটা যে কমে গিয়েছিল, অর্থাৎ যেটা 60% কমে গিয়েছিল, সেটা যদি আবার বেড়ে যায়, সেইখানে আমরা একটা কাজ করেছি, সেটা হলো যে রিপ্রোডাক্টিভ কমে গেছে। আমরা করেছিলাম ডিউরিং ইমার্জেন্সি, সেটা 2014 সালে। এখন আবার আমরা করতে যেয়ে দেখলাম যে রিপ্রোডাক্টিভ বা প্রজনন স্বাস্থ্য নেয়ার জন্য যে মেয়েরা যেত, সেটা তারা এখন যাচ্ছে না। আগের মতো তারা হসপিটালেও যেতে পারছে না। বাড়ি বাড়ির যে সেবাটা, সেটা তারা আসলে একটু পার্লামেন্টারি একটা অধিবেশনও এরকম একটা সংসদ, সম্মানিত সাংসদ এটা শেয়ার করেছিলেন যে কমে গেছে, এবং আমাদেরও এটা আছে। এবং রেডিমেড গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে নারীরাই এখানে যাচ্ছে, কিন্তু সেখানেও একটু কর্মহীন নাতা দেখা গেছে, ছাঁটাই দেখা গেছে সেটা। তো আমরা নারীর যে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, সেই জায়গাটা থেকে আমরা যদি বলি যে আমরা দেখে 1999 থেকে এই পর্যন্ত আমরা যতগুলি গবেষণা করেছি, আমরা দেখেছি যে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জায়গাটা যদি আমরা ধরে রাখতে পারি, যে সরাসরি রাজনীতি তারা পার্টিসিপেট করেছিলেন, তাহলে আমার মনে হয় যে দুর্যোগের সময়ও তারা কিন্তু ভূমিকা পালন করেছেন এবং ওয়ার্ড লেভেলে তারা ভূমিকা পালন করেছেন। এই জায়গাটায় আমি মনে করি যে আমরা যদি তাদেরকে আরো বেশি সুযোগ সুবিধা দেই, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে আমি 2014 সালে একটা দুর্যোগ ব্যবস্থাপনায় জেন্ডার টুল কিট তৈরি করে দিয়েছিলাম। সেটা হয়তো মাঠ পর্যায়ে এখন আবার রিভাইজ করার প্রয়োজন হয়েছে, সেটা কোভিড-19 এর কনটেক্সটে, অর্থাৎ কোভিড এর কনটেক্সটে। সেটা আমাদের একটা রিকমেন্ডেশন ছিল যে যদি এখন আবার এটা রিভাইজ করা হয়, এখানে অতিরিক্ত সচিব মহোদয় আছেন, যদি দেখেন যে আসলে আমরা যদি এটা করতে পারি, যে তাহলে অর্থনৈতিক কর্মকাণ্ডে যেটা আমরা 95 সালে 10% ছিল, সেটা 36% হয়ে গেছে। সুতরাং এটা যদি আমরা বাড়াতে পারি, ধরে রাখতে পারি, তাহলে আমাদের এই ধরনের নারীর রাজনৈতিক ক্ষমতায়নটা করতে হবে। এবং আমাদের যা যা আমরা নারী উন্নয়ন নীতিমালায় আছে, আমাদের নারীর ক্ষমতায়ন, আমাদের নারীর যে অধিকার, তারপরে মানে নারী পুরুষের সমতা, সব যদি আমরা করতে পারি, তাহলে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা কিভাবে গৃহের যে সহিংসতা, গৃহভিত্তিক সহিংসতা, আমরা যেটা কেস হবে না সেগুলি তো দেখতে পাই, আর হচ্ছে বাল্য বিয়েটা রোধ করা, এই বিষয়গুলি আমরা দেখেছি অনেক বেড়ে গেছে। সুতরাং আমরা যদি আমরা মনে করি যে আনসেফ অ্যাবর্শনও বেড়ে যেতে পারে, সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ যেগুলি আমরা দেখেছি যে পাচ্ছে না, সেটা যদি পারা যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের যে অঙ্গীকার, বাংলাদেশ যে সামনের দিকে আগাচ্ছে, আমাদের ফাইন্ডিংস অনুযায়ী যদি অনেকগুলি পদক্ষেপ নেওয়া যায়, যেই পদক্ষেপ আছে তার পাশাপাশি, তাহলে আমার মনে হয় বাংলাদেশে এই কোভিড কালীন দুর্যোগ মোকাবেলা আমরা করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আপা। আমি অধ্যাপক মাহবুবা নাসরিনের প্রশ্নের উত্তরের সূত্র ধরেই আবার ফেরত যাচ্ছি ফরিদা পারভিন আপার কাছে। ফরিদা পারভিন আপা, আপনি বলেন যে আমরা এত নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় অনেকগুলো কাজ করেছে আর্থিক এবং সামাজিকভাবে তাদের নারীর ক্ষমতায়নের জন্য। আমাদের মাহবুবা নাসরিন আপা যা যা বললেন, সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে পারেন যে আপনার আরো কোনো কিছু আছে কিনা যেটা আমরা জানতে পারি? আর কোনো পদক্ষেপ কি নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়েছে যেটা আমাদের জানা দরকার, যেটা আমরা জানি না, সবাই জানি না? জি, ধন্যবাদ আপনাকে। মাহবুবা নাসরিন ম্যাডাম যেটা বলেছেন সেই বিষয়টা আমি এখন জানলাম। আমি খোঁজ নিয়ে দেখবো যে আমরা আসলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আসলে নিরন্তর কাজ করে যাচ্ছে সরকারের সাথে, মানে সরকারের এজেন্ডা বাস্তবায়ন করাই কিন্তু মন্ত্রণালয়ের কাজ। তো আমি যেটা বলতে চাচ্ছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের যে কারণে যে সংকটটা হয়েছে সেটি সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের মানে কোভিডের টিকা যে পাবো সেটাও কিন্তু আমরা অগ্রাধিকার ভিত্তিতে উনি ব্যবস্থা নিয়েছেন। এবং আমাদের যে এই 21টা পুনর্দনা প্যাকেজ তিনি ঘোষণা করেছেন, এটার হিউজ টাকা, আমি টাকার অঙ্কটা বলছি, প্রায়
12,663 কোটি টাকা, 1,12,663 কোটি টাকার 21টা প্রণোদনা প্যাকেজ উনি ঘোষণা করেছেন। এবং এর মধ্যে লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর মাঝে নগদ অর্থ বিতরণ এবং ভাতা এবং কর্মসূচির আওতায় যেগুলো হচ্ছে সেগুলোর পরিমাণ বাড়ানো। যেমন আমরা ভিজিডিতে এখন হয়তো 30 কেজি চাল দিচ্ছি এবং এই উপকারভোগী প্রতি বছর 10,40,000 নারীকে আমরা এটা দিতে পারি। আমাদের 10% বৃদ্ধি করার আমাদের একটা পরিকল্পনা রয়েছে যে আরো 10% পাক। এবং আমাদের হলো যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যে এছাড়া আমাদের যে কাজগুলো রয়েছে আমরা মিটিং করে এবং আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করেছি, আমরা মিটিং করে আমরা কিন্তু আমাদের যে সামনে যে কাজগুলো করতে হবে সেগুলো আমরা একটু ভাগ করে নিয়েছি যে শর্ট টার্মে কি করতে হবে, মধ্যম টার্মে কি করতে হবে এবং লং টার্মে। আমরা কিন্তু এখনো জানি না যে কোভিড কতদিন থাকবে বা কোভিড চলে গেলেও এর এফেক্টটা আমাদের কিন্তু টেনে নিয়ে যেতে হবে। এবং আপনারা সবাই জানেন যে বিশেষ করে যে ঢাকার যে ডোমেস্টিক হেল্পার যারা, তারা কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা একেবারে আমরা একটা মোটামুটি ভাবে আমরা একটা কর্মসূচি হাতে নিয়েছি, এটার মাধ্যমে সার্ভে হবে আর কি। সার্ভেটা সম্পূর্ণ হলে আমরা ওনাদের ফিরিয়ে এনে কিভাবে আবার তাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ দিয়ে আবার তাদের নিয়োগ করা যায়। এবং আমাদের এই যে ডোমেস্টিক হেল্পারদের জন্য আমাদের যে চিন্তা ভাবনাটা রয়েছে, ওনাদের যেমন কিভাবে ওভেনটা চালাতে হবে, কিভাবে ওয়াশিং মেশিনটা চালাতে হবে, কিভাবে ফ্রিজে হ্যান্ডলিং করবে, এইগুলো তাদের জানা নাই। সেইটার এবং আমাদের কিন্তু যদিও খুব একটা আমাদের ম্যান্ডেট না, তাও আমরা নার্সিং এর উপরেও আমাদের ইনস্টিটিউশন আমরা করছি এবং এখানে নার্সিং এর উপরে নারীদের ট্রেনিং দেওয়া হবে। এবং আমরা কিন্তু প্রায় 5,000 নারীর আবাসন তৈরির মানে মহিলা হোস্টেলের আমরা অলরেডি করে ফেলেছি এবং 5,000 নারী এখন সংস্থান হচ্ছে থাকার, আরো হবে। এছাড়া আমাদের কোভিড-19 মহামারীতে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তাদের জন্য সরকারের পক্ষ থেকে 20,000 কোটি টাকার প্রণোদনা বরাদ্দ রয়েছে। এবং মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী, সময়োচিত এবং বলিষ্ঠ নেতৃত্বের গুণে কোভিড-19 মহামারীর কারণে সৃষ্ট সব চ্যালেঞ্জকে মোকাবেলা করার জন্য আমাদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আমাদের বদ্ধপরিকর। এবং আমরা কোভিডকালীন সময়ে মিটিং করে আমরা প্রায় 28টা ছোট ছোট কর্মসূচি, যেগুলো সবগুলোই কোভিডকালীন সময়ে ক্ষতিগ্রস্ত নারীদের বিভিন্নভাবে সহায়তা করার জন্য আমরা 28টি কর্মসূচি তাৎক্ষণিকভাবে তৈরি, প্রাইভেট মানে এনজিওদের মাধ্যমে এবং সরকারি দুইটার মাধ্যমে এই কাজগুলো হবে, সেগুলো তৈরি করে আমরা অর্থ মন্ত্রণালয়ে 28টা ইতিমধ্যে দাখিল করে দিয়েছি। আরো এটা চলমান আছে। আমরা প্রতিদিনই যখন নতুন নতুন সমস্যা সৃষ্টি হচ্ছে আমরা ওই অনুযায়ী আমরা কর্মসূচিগুলি নিচ্ছি। আপনারা জানেন যে কর্মসূচিগুলো 2 বছর বা 3 বছর মেয়াদী হয় এবং এটি প্রকল্পের থেকে একটু আলাদা। ডাইরেক্ট আমরা এনজিওদের সাথে নারীদের উন্নয়নে সরাসরি কাজ করতে পারি। এবং এই বছরে আমাদের এই লক্ষ্যে 100 কোটি টাকা আছে এবং প্রতি বছরই আমরা এই কর্মসূচি করার জন্য 100 কোটি টাকা পাবো। আমরা যদি সত্যিকার অর্থে এই কাজগুলো করতে পারি তাহলে কিন্তু আমরা এই নারীর যখন একটা পারচেসিং ক্ষমতা হয়, নারী যখন একটু আর্ন করতে শিখে, তখন কিন্তু সে ডিসিশন মেকিং এ তার ভূমিকা আসে এবং তাকে কিন্তু আর চাপিয়ে দেওয়া যায় না, তার কণ্ঠরোধ করা যায় না, সে কিন্তু একটু প্রতিবাদী হতে শিখে। তো এইটাই মোটামুটি। আর সরকারের যে এই প্রণোদনাগুলো এগুলো বাস্তবায়ন হলে আমার মনে হয় যে আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো। ধন্যবাদ। আবারও আমি পরে আপনাদের সাথে কথা বলবো। ধন্যবাদ। ধন্যবাদ ফরিদা পারভিন আপা। আমরা জানি যে সরকারের উন্নয়নের লক্ষ্যে আমাদের এসডিজি ফ্রেমওয়ার্ক খুবই একটা জরুরি ভূমিকা পালন করছে। তো এখন আমার প্রশ্নটা হচ্ছে আমাদের নীলুফার করিম আপার কাছে। আমি একটু জানতে চাই যে আমাদের যে এসডিজি ফ্রেমওয়ার্কের মধ্যে যে ডিসেন্ট ওয়ার্ক ফ্রেমওয়ার্ক আছে, সেটার আলোকে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা এই কোভিডের সময় শ্রম বাজারে নারীদেরকে, পিছিয়ে পড়া নারীদেরকে সাহায্য করার জন্য?
আমার ব্যাপারটা হচ্ছে যে আমি প্রাইভেট সেক্টরে কাজ করি, ইউএন এর সাথে কাজ করি, আবার দেখা যাচ্ছে যে সরকারের হয়েও কাজ করছে, এবং ইউএনএম এর যেগুলো কাজ আমরা সব সরকারের সাথেই বেশি করে থাকি। তো যেটা হচ্ছে যে ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ, আর এটা তো হচ্ছে আমাদের গোল 8 এসডিজির 17টা টার্গেটের মধ্যে একটি টার্গেট, আরেকটা টার্গেট হচ্ছে 5 হচ্ছে জেন্ডার ইকুয়ালিটির উপরে। তো যেটা হচ্ছে আমাদের তো ডিসেন্ট ওয়ার্কে যেটা বলা হয় পার্টনারশিপ করা হবে গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, সিভিল সোসাইটি অ্যান্ড সিটিজেন্স, তো ফর বেটার প্ল্যানেট ফর ফিউচার জেনারেশনস, এটা হলো এর মোদ্দা কথা আর কি। তো যেটা হচ্ছে যে আমি যেহেতু প্রাইভেট সেক্টরের সাথে হলো আমি সব অ্যাসোসিয়েশনের সাথে, এবং আমি নারী কি বলবো উদ্যোক্তাদের সাথে বেশি কাজ করছি, সেখানে যেহেতু আমি ইকোনমিক গ্রোথের কথা আমরা যদি বলি, এবং আমি যদি বলি পার্টনারশিপের কথা, তাহলে আমরা দেখেছি যে শুধুমাত্র অনেকেই চাকরি খুঁজেছেন, তো কিন্তু চাকরি যে সবসময় আমাদের পাওয়া যাবে, কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তাদের যেটা হচ্ছে যে তাদের ব্যাপারে আমরা ডিজিটাল মার্কেটিং ট্রেনিং দিয়ে অন্তত তাদেরকে আমরা চেষ্টা করেছি যে অনলাইনে তারা যেন তাদের প্রোডাক্ট গুলো তারা মার্কেট করতে পারেন। তো সেটা আমরা আইসিটি মিনিস্ট্রির সাথে বেশ, এবং কোডাস ট্রাস্ট বলে ইউএসএ বেসড একটি অর্গানাইজেশন, তাদের মাধ্যমে আমরা কিন্তু এই ট্রেনিং গুলো তাদেরকে দিয়েছি, এবং অনেকে আবার দেখা যাচ্ছে যে কি করে ডাইভার্সিফিকেশনে যেতে পারবে সেটাও চেষ্টা করছি। আর এই অ্যাসোসিয়েশন গুলোতে আমরা যেটা চেষ্টা করছি গভর্নমেন্টের সাথে এবং প্রাইভেট সেক্টরে, কিন্তু আমি একটা কথা বলবো যে একটু আমরা একটা শুনেছিলাম যে গভর্নমেন্ট একটা বড় ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি প্রণোদনা প্যাকেজ দিয়েছে 2000 কোটি টাকা, 20,000 কোটি টাকা বোধহয় বললেন ফরিদা আপা। তো যেটা হচ্ছে কিন্তু আমাদের নারী উদ্যোক্তারা, এখানে আমাদের নারী উদ্যোক্তা একজন আমি দেখতে পাচ্ছি রোকেয়া হায়দার, সে কিন্তু আপনার বিভিন্ন ব্যাংকে গিয়েছে, কিন্তু আমাদের নারী উদ্যোক্তারা কিন্তু এখন এই লোনটা তাদের জন্য রাখা আছে কিন্তু তারা পাচ্ছেন না। দেখা যাচ্ছে কি যে ব্যাংক অতটা ইন্টারেস্টেড না স্মল অ্যামাউন্ট দিতে লোনটা দেওয়ার জন্য, এবং সেখানে যতটা হ্যাসেল আছে এবং এখানে যতটা ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে দেখা যাচ্ছে যে আমাদের নারী উদ্যোক্তারা কিন্তু এখন অতটা কমফোর্টেবল না। তো যে কারণে আমাদের মনে হয় যে নারী উদ্যোক্তাদের জন্য আমাদের যে কিছু কাজ করতে হবে, যেটা আমরা ডিসেন্ট ওয়ার্ক এবং ইকোনমিক গ্রোথের জন্য আমাদের যেটা বেশি দরকার, এবং সেটা হচ্ছে যে তাদের যে প্রণোদনা প্যাকেজ বলি বা তাদের লোন যেগুলো দেওয়ার কথা আমরা বলি, সেই লোনটা যেন একটা সফট লোন হয় এবং তাদের জন্য ইজি হয় যাতে করে তারা লোনটা নিতে পারেন। এবং আমাদের কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে বলা আছে যে প্রত্যেকটা ব্যাংক, এবং কয়েকদিন আগেও আমরা দেখেছি যে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং আমাদের এই ফাইন্যান্স মিনিস্ট্রি যে সচিব এবং তারা মিলিয়ে একটা ওয়েবিনার করলেন, যেখানে বলা হচ্ছে বলছেন যে কেন ব্যাংকগুলো তাদেরকে এই ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে, বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য সেখানে কিন্তু একটা বোধহয় একটা পার্সেন্টেজও দেওয়া আছে যে নারী উদ্যোক্তাদেরকে দিতেই হবে, কিন্তু দেখা যাচ্ছে যে তারা সেটা পাচ্ছেন না। এবং কেন পাচ্ছেন না, অনেক সময় দেখা যায় যে সেই ক্যাপিটালটা আবার ফেরত চলে যায়, কিন্তু নারী উদ্যোক্তারা সেটা পান না। তো সেই জিনিসটা যেন আমাদের আসে, আমাদের নারী উদ্যোক্তারা যেন এই ডিজিটাল মার্কেটিং এর উপরে তারা ট্রেনিং পান, তারা যেন ডাইভার্সিফিকেশনে যেতে পারেন। এবং আরেকটা কথা যেটা আমি বলতে চাই যে আমরা একসময় আমরা যখন প্লাস প্রজেক্ট থেকে মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কাজ করছিলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরে কাজ করছিলাম, তখন আমরা একটা মডিউল করে দিয়েছিলাম কেয়ার গিভিং। তো এই আমার মনে হয় যে যারা দেখা যাচ্ছে যে আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বাইরে থেকে চলে আসছেন, আমাদের হেলথ সেক্টরে একটা বড় গ্যাপ এখনো রয়েছে আমাদের এই কেয়ার গিভার বা আমাদের নার্স তো বলছি আমরা, এবং স্বাস্থ্যকর্মী হিসেবে দেখা যাচ্ছে গ্লোবালি কিন্তু আমরা দেখি যে প্রায় 70% কিন্তু ফ্রন্টলাইন ওয়ার্কাররা হেলথ সেক্টরেই কাজ করছেন এবং সোশ্যাল সেক্টরে কাজ করছেন, নার্স হিসেবে, মিডওয়াইফ হিসেবে, ক্লিনার হিসেবে, লন্ড্রি ওয়ার্কার হিসেবে। কিন্তু আমাদের যারা বাইরে থেকে চলে আসছেন, আমাদের যদি তাদেরকে যেভাবে আমাদের এডিশনাল সেক্রেটারি ফরিদা পারভিন বললেন যে তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপারটা, কিন্তু কেয়ার গিভার হিসেবেও কিন্তু আমরা তাদেরকে অনেক ট্রেনিং দিয়ে এবং তাদেরকে জবে নিয়ে আসতে পারি।
তো আমি মনে করি যে এবং এই অ্যাওয়ারনেসটা রেজ যদি আমরা করতে পারি, তাহলে যে কথাটা এসডিজির উপরে আমরা যেটা দেখলাম যে আমাদের টার্গেট যেটা আছে ডিসেন্ট ওয়ার্ক এন্ড ইকোনমিক গ্রোথ, এবং এখানে আইএলও কিন্তু একটা বড় কাজ করছেন ডিসেন্ট ওয়ার্কের জন্য, যে ওয়ার্কার উইথ ফ্যামিলি রেসপন্সিবিলিটিস, কিন্তু তার লেবার ল আছে সেখানে কিন্তু আমাদের অনেকটাই রিফ্লেকশন নাই, যেখানে বিশেষ করে আমাদের ইনফর্মাল সেক্টরে যেসব নারীরা কাজ করেন, ইনফর্মাল সেক্টরের জন্য কিন্তু এখন পর্যন্ত কোনো আমরা আইন দেখি না। তারা কিন্তু কোনো ম্যাটারনিটি লিভ পান না, তারা কোনো ছুটি পান না, তাদের যে স্যালারি আছে বা ওয়েজ আছে সেটার মধ্যেও কিন্তু অনেক বৈষম্য রয়েছে। তো এই জিনিসগুলোকে যদি আমরা এখন কাজ করছে, এবং এসডিজি যেহেতু আমাদের 2030 পর্যন্ত, আমরা মনে করি যে আমাদের 5-year প্ল্যানটা ওই লক্ষ্যেই কাজ করছে, এবং আমাদের ভিশন 2021 শেষ হয়ে যাবে সামনেই। যেহেতু আমরা চাচ্ছি, এবং তাহলে আমাদের এইটাকে আমাদের ফুলফিল করতে হবে, তাহলে আমাদের এই দিকগুলোকে অবশ্যই আমাদের দৃষ্টি দিতে হবে। নীলুফার করিম আপা, অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলেছেন। স্পেসিফিক্যালি আপনি আমাদের সরকারের যেই বড় একটা ফ্রেমওয়ার্ক নিয়ে আমাদের সরকার যে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল ফ্রেমওয়ার্ক, হ্যাঁ, সেটার আলোকে কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ বললেন, সেটার জন্য অনেক ধন্যবাদ। আমরা একদম শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের। আমি একটু ফরিদা পারভিন আপা এবং মাহবুবা নাসরিন আপার কাছে জানতে চাই, হ্যাঁ, নীলুফার করিম আপা যে সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলেছেন, তার সাথে আপনারা কিছু আপনাদের অভিজ্ঞতার আলোকে, আপনাদের গবেষণার আলোকে, আপনাদের গ্রাসরুট লেভেলে কাজ করার আলোকে আরো কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলতে পারেন কিনা কিংবা বলতে চান কিনা। মাহবুবা নাসরিন আপা। পদক্ষেপ, বাংলাদেশ সরকার তো প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলা হয় যে এই সরকার নারী বান্ধব সরকার, এবং আমরা দেখেছি যে প্রণোদনা প্যাকেজগুলি, বিশেষ করে আমি যদি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণের কথা বলি, সেখানে যে ভালনারেবিলিটি ক্যাটেগরি করা হয়েছে, সেই প্রণোদনা প্যাকেজ কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ সংখ্যা বাড়ানো হয়েছে, এবং সেই সংখ্যার বাড়ানোর ক্ষেত্রে দেখা গেছে যে যারা নারী এবং যারা হচ্ছে বেশিরভাগই হচ্ছে আমরা বলবো নাজুক জনগোষ্ঠী, ভালনারেবল জনগোষ্ঠী, তাদের জন্য করা হয়েছে। তবে আমরা যেই বিষয়টা চাই যে কোনো সরকারের পক্ষেই সারা বিশ্বে উন্নত দেশেও কিন্তু এখানে রিস্ক ট্রান্সফার, আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা একটা কথা আছে, রিস্ক ট্রান্সফার, অর্থাৎ যে ঝুঁকিটা আছে সেটা অন্যদের সাথে শেয়ার করা, যেটা বাংলাদেশে কিন্তু কম আছে। ব্যক্তি খাতে কিন্তু এক একটা শিল্প, যারা আছে শিল্প কারখানা বা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা ব্যক্তিগত প্রতিষ্ঠান, কর্পোরেট সেক্টর, তারা কিন্তু আলাদাভাবে করছেন। এইটা আমি মনে করি যে আরো একসাথে করা, অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ আমাদের আছে, কিন্তু এখন মনে হয় আরেকটু বেশি করে প্রয়োজন আছে। বিশেষ করে আমাদের শিক্ষার্থীদের কিন্তু অনেক সহায়তা তারা দিচ্ছে, আমরা শিক্ষা কার্যক্রম চালাচ্ছি নারী শিক্ষার্থীদের। ধরেন এখানেও কিন্তু বিয়ের প্রবণতা, ঝরে পড়ার প্রবণতা, এটা রোধ করার জন্য কিভাবে আমরা আরো বেশি বেসরকারি বিনিয়োগ, অর্থাৎ ইনভেস্টমেন্টটা যাতে আরো বেশি করার জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ রিস্কটা আমরা সবাই মিলে শেয়ার করি, যে কোনো ঝুঁকি মুক্ত থাকার জন্য, এবং ভবিষ্যতে যে প্রস্তুতিটা সেটা যদি আমরা একসাথে নেই। স্বাস্থ্য বিষয়টা একেবারে আলাদা ছিল একদম, কিন্তু এখন মনে হচ্ছে যে এই স্বাস্থ্যের দিকটাকেই আসলে কেন্দ্রে রেখে তারপরে আমাদের সব ঝুঁকি ব্যবস্থাপনা করতে হবে। আমাদের দূরদৃষ্টি সম্পন্ন আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়কে উৎসাহিত করেননি, করেছেন নার্সিংটাকে, এবং সেটার কিন্তু ফল আমি দেখছি। আমি কয়েকটা নার্সিং মেডিকেল কলেজে আছি, এবং এখন মনে হয় যে এটা এত ইতিবাচক একটা পদক্ষেপ, তো সেখানেও কিছু অপ্রাপ্যতা আছে, সেখানেও কিছু সীমাবদ্ধতা তাদের আছে। তো সেটা যদি আরো বেশি করে আমরা করতে পারি, তাহলে স্বাস্থ্য খাতে আমরা আরো বেশি যেই প্রণোদনাটা সেটাও দেওয়ার বিষয়, কিন্তু সেটা সবাই মিলে করতে হবে। এবং নারী ও শিশু বিষয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়টাকে আমি যেহেতু জয়িতা নির্বাচন কমিটিতে অনেকদিন কাজ করেছি,
তো সেখানে দেখেছি যে যারা সাকসেসফুল, এই স্টোরিগুলা সবসময় আমরা নাজুক গুলি বলি, আমরা নারীর দুর্বল দিকটা তুলে ধরি, কিন্তু আমরা যদি সাকসেসফুল নারীদেরকে আরো বেশি সামনে আনি, যেটা শায়লা আপনি করছেন, মানে আজকে সবার কথা শোনাচ্ছেন যারা আসলেই সুপ্রতিষ্ঠিত, তো সাকসেসফুল এন্টারপ্রেনারদেরকে কিভাবে আমরা সামনে আনতে পারি, উদ্যোক্তাদের, এবং এই কোভিডেও তারা মোকাবেলা করছে, এবং তাদেরকে ই কমার্সের সাথে যেহেতু মহিলা শিশু মন্ত্রণালয় করেছে, এভাবে সব মন্ত্রণালয়ের মাধ্যমেই যদি আমরা একটা সমন্বিত উদ্যোগ, যেটা সবসময় বলা হয়, যেটা আছেও পলিসিতে, কিন্তু যেটা এই সময় আর একটু শক্তিশালী করা দরকার। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপা। ফরিদা পারভিন আপা, আপনি কিছু বলবেন? জি, ধন্যবাদ। আসলে নীলুফার ম্যাডামের কথার রেশ ধরে বলি যে উনি যে বিষয়টার উপর কাজ করেন, জেন্ডার রেসপন্সিভ বাজেট, সেটি কিন্তু আমার মনে হয় যে বিশ্বের অনেক দেশেই কিন্তু এই জেন্ডার রেসপন্সিভ বাজেট নেই। জেন্ডার রেসপন্সিভ বাজেটটা হলো সব মন্ত্রণালয়ের এবং বিভাগের কাজের মধ্যে একটা অংশ থাকবে যেটি নারী উন্নয়নের জন্য কাজ করবে। সুতরাং ক্রস কাটিং ইস্যু হিসেবে এই কাজটি শুধুমাত্র মহিলা মন্ত্রণালয় না, সরকারের সকল মন্ত্রণালয় এবং বিভাগ এই নারী উন্নয়নের জন্য, নারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য, নারীর আত্মকর্মসংস্থানের জন্য এই বাজেটটা, তাদের বাজেটের একটা অংশ থাকে নারী উন্নয়নের জন্য। সুতরাং সরকার কত সুদূর প্রসারী চিন্তা করে এই ব্যবস্থাটা নেয়, আমার জানার মতো অনেক দেশেই এই ধরনের সিস্টেম নেই জেন্ডার রেসপন্সিভ বাজেট। আমাদের 43টা মন্ত্রণালয় এখন এই জেন্ডার রেসপন্সিভ বাজেট, এবং আমরা কিন্তু এই যে সেই যারা এই বাজেটটা বাস্তবায়ন করবে তাদেরকে আমাদের কর্মসূচির মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা বলে দেই যে এই মানে তাদের জিনিসটা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়। অনেকে মনে করে যে জেন্ডার রেসপন্সিভ বাজেটটা আবার কি। আর একটা হলো যে আপনারা সবাই জানেন শুধু যে ওয়ার্ক প্লেসে নারী নির্যাতনের শিকার হয় বা ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয় তা না, সব জায়গায় ওয়ার্ক প্লেসেও হতে পারে, ডোমেস্টিক লেভেলেও হতে পারে। সব ধরনের নির্যাতন বন্ধ করার জন্য কিন্তু মহিলা বিষয়ক মন্ত্রণালয়, আমি আগেও বলেছি যে টোল ফ্রি হেল্পলাইন আছে 109। এছাড়া আমাদের একটা জয় মোবাইল অ্যাপস আছে। সেই জয় মোবাইল অ্যাপসটার মাধ্যমে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির নাম্বারটা যদি ওখানে প্রথমে ডাউনলোড করে নিতে হবে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির নাম্বারটা ওখানে যদি ইনসার্ট করা থাকে, একজন লেডি বা একজন নারীর হাতে যদি একটা স্মার্টফোন থাকে, তিনি যে বিপদেই পড়ুক শুধুমাত্র ওইটা ক্লিক করলেই ওইখানে মেসেজ চলে যাবে এবং ওনার লোকেশন আইডেন্টিফাই করা যাবে। সুতরাং এগুলোরও সরকারের কিন্তু সাকসেস স্টোরি আমি বলবো। আর যে আমাদের প্রত্যেকটা কমপ্লেইন কমিটি রয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী সকল অফিসে কিন্তু কমপ্লেইন কমিটি রয়েছে, একজন ঊর্ধ্বতন বা মিড লেভেলের অফিসারের আন্ডারে, যার ফলে যদি ওয়ার্ক প্লেসে ভায়োলেন্সের শিকার হয় সেখানে কমপ্লেইন করা যাবে, তদন্ত হবে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, প্লাস সেখানে একটা বাৎসরিক একটা সরকারের কাছে রিপোর্ট দিতে হবে। কিন্তু কথা হচ্ছে এই রিপোর্টটা দেয় না, সেজন্য আমাদের আর কি সোচ্চার হতে হবে যে এই পদ্ধতিগুলো আছে কিন্তু বাস্তবায়ন গুলো সঠিকভাবে হয় না। ধন্যবাদ, আবার পরের প্রশ্নে আসবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ ফরিদা পারভিন আপা। আমরা একদম শেষেই চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। আপনারা সবাই নারীর স্বাস্থ্যের কথা বললেন, এই প্রশ্ন দিয়ে আজকে আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আমরা জানি যে প্রতিটি পরিবারে নারীরা কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের স্বাস্থ্য খুবই জরুরি, ঠিক রাখাটা খুবই জরুরি পুরো পরিবারের জন্য। তো এই সব জিনিস চিন্তা ভাবনা করে এবং তাদের সামাজিক অর্থনৈতিক অবস্থায় তাদের ভূমিকার কথা চিন্তা করো, আমরা কি এটা বিবেচনা করতে পারি যে যখন ভ্যাকসিন দেওয়া শুরু হবে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন দেওয়া উচিত? এই ব্যাপারে আপনাদের মতামত কি? আমরা এটি কথা বলেই আমরা আজকের অনুষ্ঠানের ইতি টানবো। ফরিদা পারভিন আপা, আপনি বলেন। নীলুফার আপা না ফরিদা আপা বলেন।
ধন্যবাদ আপনাকে। আসলে আমরা প্রথমে এতক্ষণ আলোচনায় এটাই এসেছে যে গেছিলাম, আমাকে আবার একটু ডক্টর শায়লার কথা শুনতে চাই। আমরা বলছি যে আমরা বুঝতে পারছি যে নারীর স্বাস্থ্য খুবই জরুরি, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক সবকিছুর উন্নয়নের জন্য নারীর স্বাস্থ্য খুবই দরকারি ভূমিকা পালন করছে। তাদের স্বাস্থ্য সুরক্ষা করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেটিকে বিবেচনা করে আমরা অগ্রাধিকার ভিত্তিতে করোনা ভ্যাকসিন কি তাদেরকে আমরা দিতে পারি না? এটা একটা প্রশ্ন আপনাদের কাছে আমার। পরিলাপা শুরু করেছে। যে প্রশ্নটা আসলে সবখানে হচ্ছে, মানে করোনা তো শুধু বিশ্বব্যাপী। জি জি হ্যাঁ, করোনা তো বিশ্বব্যাপী। তো যেখানে বলছে যে প্রথমে আসতে হবে ফ্রন্টলাইন ওয়ার্কার, আচ্ছা যারা ফ্রন্টলাইনে কাজ করছে এবং স্বাস্থ্য সেবা দিচ্ছে। অবশ্যই আমি মনে করি যে সেখানে আগে আসা উচিত, মানে নিজের জীবন বাজি রেখে বরঞ্চ সবাইকে সেবা দিয়ে যাচ্ছেন, করোনা পেশেন্টদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। আমার মনে হয় সেখানে প্রথম আসা দরকার। এবং একটা কথা আমরা বলছিলাম, আমরা যদি সেই সেক্টরেও দেখি সেখানেও কিন্তু আমি ডাক্তার যদি বলি, ডাক্তার চেয়েও বড় কথা নার্সে যদি আমি বলি এবং স্বাস্থ্য সেবা প্রদানকারীও যদি বলি, সেখানে কিন্তু নারী বেশি আছেন। তো সেখানে বোধহয় প্রথম দিতে হবে। তারপর হচ্ছে যে যে ভালনারেবল গ্রুপ, যেখানে হয়তো যারা এইজেড এবং এইজেডদের মধ্যেও দেখা যাচ্ছে যে অনেক নারী আছে, কিন্তু শুধু নারী কর্তৃত্বে অবশ্য হোম মেকার নারী বা নারীরা যারা, আমি তাদেরকে আমি বলবো যে তারাও ফ্রন্টলাইন ওয়ার্কার অবশ্যই, যারা ঘরের ভিতরে 3 জেনারেশনকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। যেটা হচ্ছে যে যারা সিনিয়র সিটিজেন তাদেরকে দিচ্ছেন, নিজেদের পরিবেশে যারা আছেন তাদেরকে দিয়ে যাচ্ছেন, এবং ছোট ছোট সন্তান বা বাচ্চা তাদেরকে দিয়ে যাচ্ছেন। তো 3 জেনারেশনকে যারা স্বাস্থ্যসেবা ঘরে দিয়ে যাচ্ছেন, তো সেই আলোকে আমি বলবো যে ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রথম আসা উচিত। জি, অবশ্যই অবশ্যই আপনি এত যুক্তি দিয়ে বুঝিয়েছেন, না বোঝার তো কোনো কারণই নেই। মাহবুব আপা কি কিছু বলতে চান এক্ষেত্রে? আমি আপনার সাথে একমত। আসলে ফ্রন্টলাইন ওয়ার্কারদের দিতে হবে, এবং ফ্রন্টলাইন আমরা তাদেরকেই বলবো যে আমরা যেহেতু লিভিং নো ওয়ান বিহাইন্ড, মানে কাউকেই পিছনে ফেলবো না। সেটা যদি দেখি যে যারা আসলে এক্সপোজড, যারা রেগুলার বাইরে আসে, এরাও থাকবে। অর্থাৎ বয়সটা তো একটা বিবেচনায় আসবেই, নারী জেন্ডার বিবেচনায় আসবে, কিন্তু আমরা যেই গবেষণার ক্ষেত্রে দেখেছি যারা বাইরে আসে, এই যে কাজ করছে ফুল বিক্রেতা থেকে শুরু করে অনেকেই, তাদের আসতেই হবে, এটাই তাদের জীবিকা। সুতরাং এক্সপোজারে যারা বেশি যাচ্ছে ফ্রন্টলাইন ওয়ার্কার্স, এবং তারাও। আর নারীরা তো স্বাস্থ্য সেবা দিচ্ছেন, তাদের তো অবশ্যই প্রয়োজন, এবং যে বাইরে যাচ্ছে তার আগে প্রয়োজন আমি মনে করি। অনেক ধন্যবাদ। আমরা একদম শেষে এসে পৌঁছেছি আমাদের অনুষ্ঠানে। আজকে আমরা গবেষকের কাছ থেকে, তারপর হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং আমাদের ডেভেলপমেন্ট সেক্টরে কিভাবে এই ইস্যুটাকে ডিল করা হচ্ছে সেটা সম্বন্ধে জানতে পারলাম। আমরা আরো জানতে পারলাম কিভাবে অতিমারী, জাত, দারিদ্র, অন্যায় এবং সহিংসতার অভিশাপ থেকে নারীকে সুরক্ষা করা যায়, সেটা কি কি নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হয়েছে এবং কি কি নেওয়া যেতে পারে সেটা সম্বন্ধে আমরা জানতে পারলাম। এখন আমরা অনুষ্ঠানের একদম শেষে এসে পৌঁছেছি, এবং এই শেষে আমাদের একটা কোয়েশ্চেন আনসার সেশন আছে এবং একটু ভোট অফ থ্যাঙ্কস আছে। সেটার জন্য আমি আমাদের সার্কেলের একজন সদস্য অধ্যাপক জুলফিকার হায়দার, ওনাকে ডাকছি। উনি এখন নেক্সট আমাদের যেই একটা 10 মিনিটের একটা সেশন আছে সেটা উনি কন্ডাক্ট করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অধ্যাপক জুলফিকার হায়দার। ডক্টর শায়লা, জি, থ্যাংক ইউ, ধন্যবাদ। এটা তো আজকে তো নারী আমার ম্যাডামদের প্রোগ্রাম, আমাকে ডাকছেন কেন? এই বিভাজনে তো আমরা বিশ্বাসই করি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমি শুনছিলাম আপনাদের আলোচনা। আমি সরি, আসলে আজকে খুব সমস্যা হচ্ছে এখানে কানেক্টিভিটি। আমি তো ঢাকার বাইরে। একটু দূরে যাই, আমার এটা একটু প্রবলেম করছে, আমি দেখতেছি।
যাক, বোঝা যাচ্ছে যে আজকাল সংসারের কাজে শুধুমাত্র নারীরাও না, পুরুষরাও যে সমান তালে কাজ করে সেটা আমরা হায়দার ভাইকে দেখলে সবসময় বুঝি। এই জন্য না না আমাদের না, এটা কিন্তু আরেকটা ভালো দিক। ভালো মানে কি, করোনার জন্য আপনার কথা শুনছিলাম, ওই যে আপনার ডোমেস্টিক ভায়োলেন্স অনেক কথা বলছেন, আবার একটু বিপরীত চিত্রও কিন্তু আছে। এখন আমরা কিন্তু ঘরে বেশি সময় দিতে পারছি, এবং এই সময়টা কিন্তু অনেকে পজিটিভলিও দিচ্ছেন। ডোমেস্টিক হেল্প এবং বিভিন্ন কাজে আমরা কিন্তু এখন শেয়ার করতে পারছি, বিকজ ওই স্কোপটা আমরা পেয়েছি এখন। আগে তো এটা ছিল না। সরি, আমি আচ্ছা, আমরা প্রশ্নতে চলে যাই। প্রশ্ন আমি আমার মনে হয় আমরা ফ্লোরটা ওপেন করে দেই। আমাকে কি দেখতে পাচ্ছেন আপনারা? আপনার ছবি দেখতে পাচ্ছি হায়দার ভাই। হ্যাঁ, সরি, আমার কানেক্টিভিটি খুব খারাপ। আমি ঢাকার বাইরে এসেছি, ঠিক আছে, কিন্তু কোনো অসুবিধা নাই, আমরা বুঝতে পারছি। আমার মনে হয় আমরা ফ্লোর, আমি কথা তো বেশি বলার নেই, আমরা একটু ফ্লোর ওপেন করি যারা রয়েছেন এবং শুনে আসছেন। কারো কারো হয়তো কিছু প্রশ্ন থাকতে পারে, তো আপনারা এখন সরাসরি আপনারা আনমিট হয়ে নিজেরাই প্রশ্নগুলো করুন আমাদের প্যানেলিস্ট যারা আছেন তাদের উদ্দেশ্যে। আমার একটা ছোট প্রশ্ন ছিল এখানে, যেটা উত্তর অবশ্য আমরা পেয়েছি। আপনি একটু পরিচয়টা দিয়ে নেন। আমি আমি মিয়া মোহাম্মদ নওশাদ কবির, আমি আধুনিক ভাষা ইনস্টিটিউটে ইংরেজি ভাষার সহকারী অধ্যাপক এবং সার্কেলের অন্যতম একজন ফাউন্ডিং মেম্বার। আমার আমার প্রশ্নটা হচ্ছে, আমার শায়লা ম্যাডাম যেটা প্রশ্ন করেছিলেন যে করোনা ভাইরাস ভ্যাকসিন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে জেন্ডার প্রায়োরিটি পাবে কিনা, এটা একটা প্রশ্ন আসছে। এবং আমাদের দুইজন সম্মানিত বক্তা সেটা বলেছেন যে এখানে আসলে জেন্ডারের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে যাদের এক্সপোজার বেশি এবং যারা ফ্রন্ট লাইন ওয়ার্কার সেই ক্ষেত্রে। তো এই উত্তরে আমি সন্তুষ্ট, কিন্তু প্রশ্নটাই আমার কাছে একটু অসন্তোষের কারণ হয়ে গেছিল। কারণ আমরা যদি ক্যাজুয়ালিটি দেখি, মানে গ্লোবালি, খালি বাংলাদেশ না, সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা এবং মৃতের সংখ্যা যদি আমরা খেয়াল করি, তো সেখানে নারীদের থেকে পুরুষরা অনেক এগিয়ে। এই এগিয়ে থাকাটা ভালো কিছু না। তো সেই ক্ষেত্রে যদি জেন্ডারের দিক থেকে ভ্যাকসিন দেওয়ার প্রশ্ন চলেই আসে, তাহলে কিন্তু ভালনারেবল গ্রুপ পুরুষ। অবশ্যই, এই যে তুমি কথা বলবে এটা নিয়ে যে একটা আলোচনা সমালোচনা হবে, এই জন্যই তো প্রশ্ন করা, না হলে আমরা রিবাটল যেটাকে বলে সেটা তো হবে না তো। মানে আসলে রিবাটলের আমি একটু কথা বলি। বিষয়টা আমরা আসলে জেন্ডারের আলোচনাটা হচ্ছে যে নারী পুরুষ মানে সবাই একসাথে কাজ করা বিষয়টা। এখন যখন আমরা দাঁড়িপাল্লা মানে জেন্ডার ট্রেনিং এ যখন আমি বিভিন্ন জায়গায় গেছি, হয়তো চেয়ার করছেন একজন পুরুষ এবং আমি পুরোটা বোঝানোর পরে শেষে উনি বলছেন, কিন্তু আপনি চা তৈরি করলে যত টেস্টি হবে সার করলে ততটা হবে না। তো এইটা হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি। আমি তখন উত্তর দিয়েছি যে আমাদের ক্যাটাগরি, বাংলাদেশ তো ক্লাস বেসড একটা সোসাইটি। বাংলাদেশে যদি আমাকে দিয়ে আপনি পুরো নারী সমাজকে চিন্তা করেন, পুরুষ সমাজকে চিন্তা করেন, আমাদের ক্যাটাগরি দিয়ে, এই যে হাইলি স্ট্র্যাটিফাইড একটা সোসাইটি, তো সেখানে আমার উত্তর হবে আমি আমার বাসায় কোনোদিন চাই তৈরি করিনি, সবসময় আমার হাজবেন্ডই করেছে। কিন্তু এটা কি অন্য জায়গায় হয়? সব লেভেলে হয়? তো ওইখানে আসলে জেন্ডার, যে যেখানে পিছিয়ে আছে, আমরা যারা সুবিধাজনক অবস্থায় আছি, আমি কখনোই আপা বোধহয় ফ্রোজেন হয়ে গেছেন। হ্যাঁ, একটু অপেক্ষা করি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি যদি একটু বলি, ল্যাঙ্গুয়েজের লোক আপনারা জানেন যে কত স্ট্রং আমাদের ভাষা, যে তুই তুমি আপনি এগুলি আছে। তো আমরা ক্লাস বেসড, কাউকে তুই বলি, কাউকে তুমি বলি, কাউকে ভালোবেসে তুমি বলি, কাউকে অবজ্ঞা করে তুমি বলি। এই বিষয়টা কিন্তু আসলে আমাদের এই ইনক্লুসিভের আলোচনায় আসে। তো সেইখানে আসলে এখানে নারী পুরুষের কোনো ব্যাপার না, শুধু হচ্ছে যদি পাল্লাটা, আমি একটা উদাহরণ দেই আপা, আমি যদি একটু সময় নেই, কেউ কিছু মনে করবেন না। অবশ্যই না আপা, প্রাইমারি সেকেন্ডারি আমি যখন পিএইচডি করে আসি, তখন দুর্যোগ নিয়ে আসলে আমাদের সমাজ বিজ্ঞানের কাজ হতো না। এটা মনে করা হতো যে প্রাকৃতিক বিষয়, এটা আমাদের কিছু করার নাই, এটা বিজ্ঞানীরা করবে। যার জন্য আমি যখন পিএইচডি করে আসি, 10 বছর আমি কোনো কাজ পাইনি, কোনো রকম রিসার্চেরই সুযোগ পাইনি। হ্যাঁ, তো যখন আসলাম তখন আমি শিক্ষা ক্ষেত্রে
এখানে, অর্থাৎ ইনডিরেক্টলি ঢুকে আমি দুর্যোগ ব্যবস্থাপনাটা নিয়ে আসছিলাম। শিশুদের উপরে কেমন প্রভাব, নারীদের উপরে কেমন প্রভাব। এবং আমাদের বর্তমানে মাননীয় স্পিকার, উনি তখন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ছিলেন, একটা প্রেজেন্টেশন শুনে আমাকে বলছিলেন যে আপনি আপনার লেখাগুলি আমাকে দিয়ে যেন। তো 98 সালে যখন একটা বন্যা হয়, তখন ডেইলি স্টারে একটা লেখালেখি, সেই সময় থেকে আবার দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টা আসে। তো ওইখানে আমরা দেখেছি যে ছেলে শিশুরা পিছিয়ে আছে, অর্থাৎ নারীরা, মেয়ে শিশুরা মানে 100% অ্যাটেন্ডেন্স, কিন্তু ছেলে শিশুরা পিছিয়ে আসে ক্লাসে, তাদের ড্রপ আউট রেট 10%, বয়েজ স্কুলে আসে না। তখন কিন্তু আমরা আবার সরকার, বাংলাদেশের এই সরকারই একটা নীতিমালা করলো যে তাহলে ওই 10% বয়েজকেও আমরা পিছিয়ে রাখবো না। তো তাদেরকে সামনে আনার জন্য আবার নীতিমালা তৈরি হলো, স্টাইপেন্ড। এইটাই হচ্ছে জেন্ডার। মানে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম যে যে যেখানে পিছিয়ে আছে। তো জেন্ডারের আলোচনায় কেন আমরা নারীদের কথা বলি, কারণ আমরা যখন পাল্লা পাথর দিয়ে, আমি একটা পাল্লা পাথরও দেখাই যখন ট্রেনিং করি, এরকম দেখাই যে আপনি এরকম দেন, যখন এইটা এরকম হবে তখন আসলে আসলে সমতা আসবে, ইকুইটি, ইকুয়ালিটি। আমি একটু, হ্যাঁ, সেই জন্য মাহবুবা নাসরিনের সাথে আমি তো জেন্ডার ক্লাসগুলো নেই, বিশেষ করে গভর্নমেন্টে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জেন্ডার জিনিসটা হচ্ছে আসলে সোশ্যালি কনস্ট্রাক্টেড রোল অফ উইমেন এন্ড মেন। হ্যাঁ, যে আমরা কিভাবে দেখছি যে কোনটা নারী করতে হচ্ছে, যে যারা ল্যাগিং বিহাইন্ড, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে। এবং আমি সেখানে একটু কথা বলি যে আমি একদম ওতপ্রোতভাবে জড়িত ছিলাম 6-5 প্ল্যান তৈরির সময় এবং 7-5 প্ল্যান তৈরির সময়, যাতে করে এটা জেন্ডার রেসপন্সিভ প্ল্যান হয়। তো তখন কিন্তু সেখানে আমাদের দেখা গেছে যে যখন শুধু আমরা নারী পুরুষের কথা আমরা কিন্তু বলি নাই, আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে যারা পিছিয়ে পড়া আছে আমরা তখন তাদের কথা বলেছি, আমরা ফিজিক্যালি এন্ড মেন্টালি চ্যালেঞ্জ পিপলদের কথা বলেছি, চিলড্রেন উইথ অটিজম তাদের কথা বলেছি। তো সেই জিনিসগুলোকে আমরা কিন্তু একদমই চেষ্টা করেছি প্রজেক্ট আবার বেরিয়ে গেছিলাম, এখন আছি আমি। আছেন আপা? ওকে, আমি আবার আছি। আচ্ছা, আমাদের কি আর কোনো প্রশ্ন? আমি রাখলাম, অন্যরা কেউ কিছু। আচ্ছা, ধন্যবাদ। আমরা আসলে সময় অনেক অতিক্রান্ত হয়ে গেছে, শীতের রাত যেহেতু আমরা শুরু করেছি। তো অনেকে বিশেষ করে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। এবং যেই বিষয়টি ডক্টর নওশাদ কবির উঠিয়েছেন, আসলে ওইখান থেকে আমরা শেষের দিকে একটু লাইটার মুডে আলোচনা হয়েছে, আমার পুরুষ বন্ধুরাও যুক্ত হয়েছেন। এবং ইটস ইন্টারেস্টিং, কারণ এটা জেন্ডার ইস্যুটা সবাই সম্মিলিতভাবেই অ্যাড্রেস করতে হবে। আর এখানে কিন্তু শুধু পাওয়া না পাওয়া, সুবিধা দেওয়া না দেওয়ার বিষয় থেকেও এখানে আরেকটি ইস্যু আমি মনে করি যে এই যে নারীর প্রাপ্য সম্মান, তার যে ডিগনিটি, মর্যাদার জায়গাটা আমরা বিশেষ করে আমরা যখন পুরুষদের দিক থেকে চিন্তা করি এবং নারীদের দিক থেকেও, সেইটিও একটা বড় প্রশ্ন সেই জায়গাটা। এবং এখানে এসে আমি বলতে চাই, চমৎকার আলোচনা হয়েছে ডেভেলপমেন্ট এবং নারী, এবং এগুলো নিয়ে আমরা কিন্তু এখন কথা বলছি যেহেতু আমাদের এখন অনেক নতুন ইস্যুজ এসছে, নতুন টার্মিনোলজি এসছে, নতুন কনসার্নস এসছে, নতুন রিয়েলিটিস এসছে। কিন্তু আমাদের তো আগে থেকে আমরা যে সেই নজরুল ইসলামের নারী কবিতাতে থেকে শুরু করে যেভাবে নারীর মর্যাদাকে আমাদের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতী, তিনিও কিন্তু আমি তো বলি চন্দ্রাবতী হলো আমাদের নারী স্বাধীনতা এবং নারীর যে আত্মসম্মান বোধ, তার একটা অসাধারণ উদাহরণ। এবং উনি কিন্তু সারা জীবন আর বিয়ে করেন নাই, তার সেই যে প্রেমিক একবার তাকে প্রত্যাখ্যান করেছে। হ্যাঁ, তো she devoted herself in the writing of রামায়ণা। এবং আমরা শেষ করতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিত্রাঙ্গদার যে চরিত্র সবচেয়ে সুন্দর বলেছেন কবি, যে অবস্থা। আপনার কবিতাটা অবশ্যই শুনতে চাই এবং ওটা দিয়ে শেষ করতে চাই। কিন্তু তার আগে একটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছেন আমাদের মোহাম্মদ মনিনুর রশিদ, সেটা কি আপনি একটু শুনিয়ে দেবেন আমাদের স্পেশালিস্টদের কাছে প্লিজ? তারপরে আমার মনে হয় যে ডক্টর রশিদ নিজেই প্রশ্নটা করলে বোধহয় উনি আরো প্রীত হবেন। তা why not you
আপনি নিজে করেন, আপনি আনমিউট করে প্লিজ আপনি সরাসরি ম্যাডামদের কাছে প্রশ্নটা করুন। না, আমি থ্যাংক ইউ হায়দার ভাই। জি, থ্যাংক ইউ। আমি মনিনুর রশিদ। আমি জানি না প্রশ্নটা করাটা কতটা বিব্রতকর হবে। মানে আমি মানে আমরা আমাদেরকে তুমি বিব্রত করতে পারবে? না না না, সেটা না, হচ্ছে যে আমার যেটা পয়েন্ট, যে বাংলাদেশ এই মুহূর্তে দুর্নীতির শীর্ষে বলা হয় অনেক ক্ষেত্রে, যদি আমরা বলি যে অনেক দিক থেকে দুর্নীতি শীর্ষে আছে। এবং আমার অবজারভেশন যেটা, শুধু আমার অবজারভেশন, সোসাইটি অবজারভেশন করে, যেটা প্রশ্ন করেছি, যে নারীরা তারা যখন কর্মক্ষেত্রে তাদের দুর্নীতি পরায়ণতা অনেক কম, তারা, এটা আমার খুব ভালো লাগার একটা বিষয়। এবং সেই সাথে আর একটা বিষয়, না যদি আপনারা সিনিয়র মানুষ যদি কিছু না, যেমন নারী যখন দেখে তার হাজবেন্ড কোনো মানে অবৈধ কাজ করছে, মানে পর করছে, তখন নারীরা খুবই যতটা সোচ্চার হয়, ঠিক ঠিকই অবৈধ সম্পত্তি যখন অর্জন করে ঠিক ততটা সোচ্চার হচ্ছে না। এই সোচ্চারটা যদি হতেন, তাহলে কি আমাদের দুর্নীতি, পুরুষদের দুর্নীতিটা একটু কমে যেতেন কিনা। আমি সরি যদি অন্যভাবে বললাম, যদি মাহবুব আপা সোশ্যোলজিস্ট আছেন এখানে, আরো দুজন আছেন, যে আমাদের দুর্নীতির ক্ষেত্রে নারীর কোনো, নারী নিজে যতটা ক্লিয়ার থাকে, কিন্তু হাজবেন্ডকে ক্লিয়ার করার ক্ষেত্রে ততটা কি ভূমিকা পালন করছেন কিনা। আমি একটু বলতে চাই। আপা বলেন। ধন্যবাদ। আমার আপনি যে প্রশ্নটা করেছেন মাহমুদ রশিদ সাহেব, আসলে আপনার সততা আপনার কাছে। আপনি কেন আপনার ওয়াইফ বা আপনার যদি আপনার বেটার হাফ যদি বলে যে আপনি দুর্নীতি করেন, আপনি তো বুঝছেন যে দুর্নীতি করলে আপনার পরিণাম কি হতে পারে। আপনি প্রথম অংশে বলেছেন যে নারীরা কম দুর্নীতি করে, আমি আপনার সাথে 100% এগ্রিড যে আসলে এখন দেখবেন যে কর্মক্ষেত্রে নারীদের একটা ভালো, এই সরকার নারী বান্ধব এবং বড় বড় জায়গাগুলোতে নারীকেই দেওয়া হচ্ছে। এবং এটাও ঠিক যে প্রমোশনের বা অন্যান্য ক্ষেত্রে হয়তো নারীদের বঞ্চিত করা হয়, কিন্তু আমাদের যেমন মাননীয় প্রধানমন্ত্রী নারী, স্পিকার মহোদয় নারী, বিরোধী দলীয় নেত্রী নারী, সংসদ উপনেতা নারী, সুতরাং নারীরা এখন ভালো করছেন। কিন্তু নারীদের সাথে সাথে যে আমাদের পুরুষ ভাইরা আছেন, তারা কেন নারীদের কথা শুনে অসৎ পন্থা অবলম্বন করবেন? তিনি যদি তার যে আদর্শগুলোকে সমুন্নত রাখেন, তিনি যদি মনে করেন যে আমি আমার ওয়াইফের কথা শুনবো না, আপনারা সব কথা তো ওয়াইফের শোনেন না, তাহলে এই শুধুমাত্র এই অসৎ পন্থা অবলম্বন করার জন্য এটা কেন শুনবেন? এটা শুনবেন না, এটা শুনবেন না, তাহলে মনে হয় যে আপনি আপনার যে প্রশ্নের উত্তরটা আপনি পেয়ে যাবেন। আপনি ভালো তো জগৎ ভালো, আপনি বা আপনারা না শুনলেই ভালো। নারীদের সব ভালো কথা শুনবেন, সব খারাপ কথা শোনার দরকার নেই। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাডাম। আমার মনে হয় যে ম্যাডাম সুন্দরভাবে বিষয়টি উত্তর দিয়েছেন। তো আমরা আর দীর্ঘায়িত করব না। আমি সার্কেলের পক্ষ থেকে আমাদের সম্মানিত আলোচকবৃন্দ সকলকে ধন্যবাদ দিতে চাই। নারী আমাদের দেশের অর্ধেক এবং আমাদের উন্নয়নের আমাদের সারথি এবং সহযোগী শক্তি। পুরুষ নারী সকলে মিলে এবং আমরা দেশকে উন্নয়নের পথে নিয়ে যাব। এবং সর্বোপরি যে বিষয়টি দিয়ে আমি শেষ করতে চাই, যে নারীর মর্যাদার প্রশ্নে আমরা সকলে, পুরুষ নারী সকলে মিলে এই মর্যাদার প্রশ্নটিকে সমুন্নত রাখবো। এবং নারীর অবস্থান, এই যে রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদায় তিনি নিজেই বলেছেন, নিজেই নিজের অবস্থান ডিফাইন করেছেন। উনি বলেছেন, এমনকি উনি এটাও বলেছেন যে আমি তো নহি সামান্য নারী, সামান্য নারী, পূজা করি মোরে রাখিবে ঊর্ধ্বে, সে নহি সে নহি। যে তুমি আমাকে শুধু পূজা করে ঊর্ধ্বে সাজিয়ে রাখবে দেবীর মতো, আমি সেটা চাই না। আবার হেলা করি মোরে রাখিবে পিছে, সে নহি সে নহি। তাহলে উনি অবস্থান নিজেই বলেছেন, যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তুমি চিনিতে মোরে। তাহলে ওই যে পাশাপাশি পথ চলার কথাটা কিন্তু আমাদের কবিগুরুও বলে গেছেন এত আগে, এবং সেই ভিশনটা নিয়েই আমরা কিন্তু আগাচ্ছি। পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং পারস্পরিক সহায়তার মধ্যে আমরা এগিয়ে যাব। তো আমরা আবারও সার্কেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত আলোচক তিনজনকে।
প্যানেলিস্ট যারা ছিলেন। উপস্থাপন করেছেন দীর্ঘক্ষণ ধরে ডক্টর শায়লা সুলতানা, আপনাকে ধন্যবাদ। যারা এতক্ষণ ধরে শুনেছেন, মন্তব্য দিয়ে প্রশ্ন করে সহায়তা করেছেন, সকলকে ধন্যবাদ। এবং আমাদের সার্কেলের পরবর্তী আয়োজন আগামী নতুন বছরে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সবাইকে। ভালো আসসালামু আলাইকুম সবাই। হ্যাঁ, আবার দেখা হবে। অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আফাস, থ্যাংক ইউ আপা। থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ অল। তিনজনকে অনেক ধন্যবাদ। অবশ্যই। অনেক ভালো। ডক্টর শায়লা সুলতানা ম্যামকে অনেক ধন্যবাদ ইনভাইট করার জন্য। না, আমি খুব একটা বাংলায় সঞ্চালনায় অভিজ্ঞ নই। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের নিজস্ব জ্ঞানে আপনি মাফ করে দিবেন, এটা বলতে পারি। খুব সুন্দর হয়েছে, অনেক চমৎকার হয়েছে, মাফ করার প্রশ্নই আসে না। আপনি অনেক ভালো মার্কস পেয়েছেন। হ্যাঁ, যোগাযোগ হবে সবার সাথে। ভালো থাকেন আপা। ফরিদা আপাকে আমি ফোন নাম্বার দিয়েছি, পরে কথা বলবো। জি অবশ্যই। ভালো থাকবেন সবাই। জি, আসসালামু থ্যাংক ইউ। আসসালাম, আল্লাহ হাফেজ। শায়লা, আচ্ছা, আমি সেশনটা শেষ করে দিই। এটা রেকর্ড হচ্ছে তো? এটা রেকর্ড হচ্ছে? নওশাদ, রেকর্ডিংটা বন্ধ করে দিন। হ্যাঁ, এটা রেকর্ড হচ্ছে, আমি শেষ করে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আপনারা একটু এলাবে আসুন। অ্যাপ্লাই